গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের বিজি বাংলার পেপার 1 এর আজকে দ্বিতীয় ক্লাস আমরা নিচ্ছি। আগের দিনে আমরা ক্লাসে যে জায়গাগুলো আলোচনা করছিলাম সেটা মূলত অধিকাংশটা ছিল প্রাচীন এবং মধ্যযুগ। আজকে আমরা চলে আসছি 19 শতকের সাহিত্য চর্চা, অর্থাৎ 19 শতকের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। 19 শতক কত থেকে কত সময়কাল পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য আমি প্রথমেই আলোচনা করে নিচ্ছি যে 19 শতক হচ্ছে 1800 থেকে 1899, অথবা বলা যেতে পারে 1801 থেকে 1900 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে 19 শতক। এই শতককে দুটো পর্যায়ে ভাগ করা যায়। প্রথম অংশটাকে বলা হচ্ছে প্রথমার্ধ আর দ্বিতীয় ভাগটাকে বলা হচ্ছে দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধ বলতে 1900 থেকে বা 1800 থেকে 1850 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে প্রথমার্ধ, এবং 1851 থেকে 1899 বা 1900 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে দ্বিতীয়ার্ধ। অর্থাৎ 19 শতকের দুটো অর্ধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত আমরা যে গ্র্যাজুয়েশনের সিলেবাসে আমরা এই টপিক ধরে আলোচনা করেছিলাম, আমরা ফোর্ট উইলিয়াম কলেজের নাম শুনেছিলাম। আজকে কিন্তু আমরা সামগ্রিক আলোচনা করব। কনসেপ্টে আমাদের ক্লিয়ার থাকতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা কোনো উত্তর সঠিকভাবে পরিবেশন করে আসতে পারবো না পরীক্ষার খাতায়। 19 শতকের প্রথমেই আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে বাংলা গদ্য সাহিত্যের যে শ্রীবৃদ্ধি, এই শ্রীবৃদ্ধির সময়কাল হচ্ছে 19 শতক। কেন এই শ্রীবৃদ্ধির সময়কাল 19 শতক বলছি? তার কারণটা কি, তার আগে কি বাংলা গদ্য ছিল না? হ্যাঁ, তার আগেও বাংলা গদ্য ছিল, কিন্তু সেই বাংলা গদ্যের মধ্যে কোনো সাহিত্যিক পরিভাষা বা সাহিত্যের যে ঢং, সেই ঢং কিন্তু প্রবন্ধের সঙ্গে বা আমাদের গদ্য সাহিত্যের সঙ্গে সংযুক্ত ছিল না। যে গদ্যগুলো লেখা হতো সেগুলো অধিকাংশই হতো ঘরের কোনো লিখিত টুকটাক কাগজপত্র, হতে পারত দলিল দস্তাবেজ, ডায়েরি, এই জাতীয় কিছু লেখা কিন্তু 19 শতকে চলতো। তারপর কিন্তু গদ্য সাহিত্যের বিকাশ শুরু হচ্ছে, যেটাকে কেন্দ্র করে যেমন আমরা 19 শতকে বেশ কিছু লেখা আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে কোচবিহারের মহারাজা তিনি চিঠি লিখছেন, সেই চিঠির মধ্যেও কিন্তু আমরা গদ্য সাহিত্যের নিদর্শন পাচ্ছি। বিভিন্ন বাড়ির দলিল দস্তাবেজের মধ্যেও কিন্তু এই চিঠিপত্র ছাড়াও দলিল দস্তাবেজের মধ্যে কিন্তু আমরা গদ্য সাহিত্যের নিদর্শন পাচ্ছি। তার মানে এমনটা নয় যে বাঙালি কোনোদিন গদ্য চর্চা করেনি। গদ্য চর্চা, সাহিত্যিক গদ্য চর্চা করেনি, কিন্তু গদ্য চর্চার সঙ্গে কিন্তু তারা প্রত্যেকেই কম বেশি যুক্ত ছিলেন, বা ওতপ্রোতভাবে না হলেও কম বেশি যুক্ত ছিলেন। এবং 19 শতকে মিশনারিদের আগমন ঘটছে, অর্থাৎ ইংরেজ মিশনারিরা তারা আমাদের এই ভারতবর্ষে আসছে বা আমাদের এই বাংলাদেশে আসছে। আমাদের এই বঙ্গে এসে তারা এখানকার যারা ইংরেজ তাদেরকে ভারতীয় মানে ভারতীয় সমাজ, সাহিত্য, ইতিহাস, ভারতীয় যে ভাষা, আঞ্চলিক যে ভাষা, এই সমস্ত ভাষা সম্পর্কে তারা তাদেরকে অবগত করার একটা চেষ্টা করছে। অর্থাৎ দেশীয় শাসনকে চালিয়ে বজায় রাখতে গেলে দেশীয় ভাষাকে তাদের গ্রহণ করতে হবে, এবং সেটা তারা বুঝতে পেরেছিলেন। এই বুঝতে পেরেছিলেন বলেই এখানকার দেশের ধর্ম, ভাষা, শিক্ষা, এখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করে তোলার জন্য, কাদেরকে না, বিদেশ থেকে যে সমস্ত ইংরেজরা এখানে আসছেন তাদেরকে ওয়াকিবহাল করে তোলার জন্য কিন্তু গদ্য চর্চার সূত্রপাত তারা করলেন। প্রশ্ন হতে পারে যে কেন গদ্য চর্চা তারা করলেন, কেন তারা পদ্য চর্চা করলেন না? কারণ পদ্যের মধ্যে একটা ভাবনা, একটা মনন, একটা অনুভূতির জায়গা থাকতো, যেটা সহজেই একজন বিদেশির পক্ষে ট্রান্সলেট করা বা অনুধাবন করা সহজ নয়। সহজ কিন্তু তাদের কাছে এটাই, সেটা হচ্ছে গদ্য। অর্থাৎ আমরা যদি কোনো ইংরেজি ট্রান্সলেট করি, আমরা সহজে কিন্তু বাংলা, ইংরেজি থেকে বাংলা যেগুলো পড়ি সেটা হচ্ছে গদ্য, কিন্তু যখন কবিতা হয়, কবিতার যে ভাষা ব্যবহার করেছেন, পার্টিকুলারলি ওই ভাষাটাই বাংলা করলে, মানে ওটারই বাংলা করলে কিন্তু সবসময় তার ভাবগত সাদৃশ্য আমরা পাই না, সেটা কিন্তু আক্ষরিক অনুবাদ হয়ে দাঁড়ায়। সেই কারণের জন্য এখানকার যে সমস্ত ইংরেজ কর্মচারীরা ছিলেন তাদেরকে বাংলা ভাষায় শিক্ষিত করে তোলার জন্য দুটো মিশন প্রতিষ্ঠিত হলো। একটি হচ্ছে শ্রীরামপুর মিশন, আরেকটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। শ্রীরামপুর মিশন আমরা এই বিষয়ে আলোচনা এখানে নেই, কিন্তু আমরা যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজে যাদেরকে কেন্দ্র করে বাংলা গদ্য চর্চার সূত্রপাত হচ্ছে, তাদের প্রথম যে মিশনারি ব্যক্তির নাম আমরা আলোচনা করবো তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, যিনি ছিলেন এই সমস্ত মিশনারিদের বাংলায় শিক্ষিত করে তোলার যিনি প্রধান দায়িত্বে ছিলেন,
একদম বলা যেতে পারে অধিনায়ক ছিলেন। এই বাঙালি করে তোলার যে অধিনায়ক ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি, এবং তাকে যোগ্য সঙ্গত যারা দিয়েছিলেন তাদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম, রমানাথ বাচস্পতির নাম কিন্তু উল্লেখ করতে হয়। ফটিলাম কলেজে গদ্য চর্চা বলতে গেলে উইলিয়াম কেরি অবশ্যই আসবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে ইতিহাসধর্মী রচনাগুলো তিনি করেছিলেন তার 4টি বই আছে, সেই 4টি বইয়ের নাম তোমরা ইতিমধ্যে পড়ে এসছো। আমি জাস্ট এই জায়গাটা আলোচনা করবো। রামরাম বসুকে আমরা উল্লেখ করতে হবে যে গোলকনাথ শর্মার মতন ব্যক্তি যিনি হিতোপদেশের গল্পকে অনুবাদ করেছিলেন। তারিণীচরণ মিত্রের কথা উল্লেখ করতে হবে যিনি ফোর্ট উইলিয়াম কলেজে সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং ওরিয়েন্টাল ফেমিনিস্ট তিনি লিখছেন অনুবোধমূলক রচনা। রাজীব লোচন মুখোপাধ্যায়ের কথা পাবো। রাজীব লোচন মুখোপাধ্যায় যিনি একজন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন এবং তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র রাজস্ব চরিতম যে বই, সেই বইটা তিনি লিখছেন। চণ্ডীচরণ মুন্সির কথা পাবো, হরপ্রসাদ রায়। অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে উইলিয়াম কেরির সাথে সাথে আরো বেশ কিছু বাঙালি পণ্ডিত তারা কিন্তু গদ্য চর্চা শুরু করছেন। বাঙালি পণ্ডিত, একজন মিশনারি, ইংরেজ মিশনারিকে সহযোগিতা করছেন একজন বাঙালি পণ্ডিত। সেই বাঙালি পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, গোলকনাথ শর্মা, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সি, রাজীব লোচন মুখোপাধ্যায়ের নাম আমাদের মনে রাখতে হবে এবং হরপ্রসাদ রায়, এদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই ফোর্ট উইলিয়াম কলেজ ইতিহাস, দর্শন, বিজ্ঞান এবং বাণিজ্যের যে কন্ট্রিবিউশন যাদের যেগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে তাদেরকে প্রাথমিক শিক্ষাদান করা তাদের মূল উদ্দেশ্য ছিল ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী। অর্থাৎ তারা যে গদ্য চর্চা করেছিলেন সেই গদ্যটা একদম প্রাথমিক বাংলা গদ্যের শুরু, মানে প্রাথমিক বাংলা গদ্যের সূত্রপাত কিন্তু হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগ, বাংলা গদ্যের শ্রীবৃদ্ধি সাধনের জন্য কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে হয়েছিল। পরবর্তীকালে এই যে বাংলা গদ্যের ধারা, এতদিন পর্যন্ত বাংলা সাহিত্যিক গদ্যের কোনো কিছু ছিল না, সেই জায়গায় যে বাংলা গদ্যের একটা যে ফর্ম তৈরি হচ্ছে, একটা সাহিত্যিক গদ্যের যে ফর্ম ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা দিয়ে তৈরি করে গেলেন, সেই যে ফর্ম, সেই ফর্মকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে বাংলা গদ্যের টেক্সট, মানে টেক্সচার বদলে যাচ্ছে, আমূল পরিবর্তন হচ্ছে। আজকের গদ্য সেই আমলের গদ্য যদি আমরা দেখি তা আমাদের ভাবতে অবাক লাগে যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলা গদ্যের এতটা বদল, এই বদল কিন্তু ঘটছে যাদের হাত দিয়ে। তাদের মধ্যে প্রথম দিকেই যিনি আছেন তিনি হচ্ছেন রামমোহন রায়, রাজা রামমোহন রায় নামে পরিচিত, যিনি আধুনিকতার একজন প্রাণ পুরুষ বলা যেতে পারে, একজন সমাজ সংস্কারক বলা যেতে পারে। এবং এই সমাজ সংস্কারক রামমোহন তিনি যে গদ্য ভাষার সৃষ্টি করছেন, তিনি যে গদ্য ভাষার চর্চা করছেন, যেটা অধিকাংশটাই ধর্ম কেন্দ্রিক। তার রচনাগুলোর নাম যদি আমরা দেখে নিতে পারি তাহলে দেখতে পাবো যে বেদান্ত দর্শন, বেদান্ত সার, সহমরণ বিষয়ক প্রস্তাব, ভট্টাচার্য শহীদ বিচার, গোস্বামী শহীদ বিচার, পত্র প্রদান, এই সমস্ত যে রচনা, এই সমস্ত রচনার মধ্যে একটা হিন্দু রক্ষণশীল পরিবারের যে মানসিকতা এবং তার সাথে একটা খ্রিস্টান ধর্মের পাদ্রীদের প্রতি যে আক্রমণ, অর্থাৎ খ্রিস্ট ধর্ম বনাম রক্ষণশীল হিন্দু ধর্মের যে একটা ক্রমাগত যে লড়াই, এই লড়াইগুলোই কিন্তু রামমোহনের প্রবন্ধের একটা বিষয় হয়ে উঠেছে। অর্থাৎ রামমোহনের প্রবন্ধের ধরন কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মতো নয়, কারণ রামমোহনের গদ্য একটা অন্য ধরনের গদ্য, যে গদ্যের মধ্যে একটা প্রতিবাদী স্বর কিন্তু আছে, যে গদ্যের মধ্যে একটা নিজস্ব মত প্রতিষ্ঠা করার একটা জায়গা আছে। অর্থাৎ রামমোহনের গদ্য অনেক বেশি আধুনিক হচ্ছে। কাদের থেকে আধুনিক হচ্ছে? ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীদের থেকে আধুনিক হচ্ছে। এই রামমোহন ছাড়াও যিনি আরো আছেন তিনি হচ্ছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা শুনেছিলে, যে বাংলা উপন্যাসের যে শুরুর কথা বঙ্কিমচন্দ্র ছাড়া যে আরো যারা ছিলেন তাদের মধ্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে অন্যতম। এবং এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যেটা বিখ্যাত গ্রন্থ লিখছেন কলিকাতা কমলালয়, কলিকাতা কমলালয়েতে তিনি যে গদ্য ভাষা ব্যবহার করছেন, যে গদ্য ভাষা অনেক আধুনিক, রামমোহনের থেকেও অনেক আধুনিক হয়ে উঠছে তার
সেখানেতে তিনি কলকাতার মানুষের মুখের ভাষাকে গুরুত্ব দিচ্ছেন, সেখানকার রীতিনীতি, আচার, কৌশল সমস্তগুলোকে তিনি এই তার রচনার মধ্যে আনার চেষ্টা করছেন। রামমোহন যেখানে পারেননি, যে জায়গাটাতে তিনি আটকে গেছেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা। এবং তারপরে আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান ব্যক্তিত্ব, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের আলোচনার যে জায়গা সেটা হচ্ছে সাহিত্যিক বিদ্যাসাগর বা বাংলা গদ্যের যে উন্নতি, যে বাংলা গদ্যের যে ক্রমবর্ধমান এগিয়ে চলা, এই এগিয়ে চলার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কতখানি। না, বিদ্যাসাগরের অবদানের কথা আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা আসছে যে বিদ্যাসাগর এখানে স্কুল বুক অফ সোসাইটির তরফ থেকে তিনি কিন্তু পাঠ্যপুস্তক লিখছেন। পাঠ্যপুস্তকটা কাদের জন্য লিখছেন? যে ছাত্রছাত্রীদের জন্য লিখছেন, শিক্ষার্থীদের জন্য লিখছেন। এবং তার যে প্রথম দিকের রচনা বাসুদেব চরিত, এবং তার পরবর্তীকালে তিনি লিখছেন শকুন্তলা, তার পরবর্তীকালে তিনি সীতার বনবাসের মতো রচনা, যেগুলো খুব সহজ সরল ভাষায় লেখা। ভ্রান্তিবিলাস লিখছেন তিনি, পথমালা লিখছেন, তিনি জীবন চরিত লিখছেন, তিনি বাঙ্গালার ইতিহাস লিখছেন। অর্থাৎ ভ্যারাইটিস লেখা, রামমোহনের লেখার ধরন এক জাতীয় ছিল। সেখানে ধর্ম বিষয়ক আলোচনা, ধর্ম বিষয়ক যে প্রতি মুহূর্তে বাদানুবাদ, যুক্তি তর্কের যে রেশ কিন্তু রামমোহনের রচনায় আমরা পেয়েছিলাম। বিদ্যাসাগরের রচনা কিন্তু অনেক বেশি মৌলিক। কোথায় মৌলিক? না, বিদ্যাসাগর যেগুলো লিখছেন, কাহিনীগুলো তিনি সংগ্রহ করেছেন আমাদের অতীতের কোন ইতিহাস থেকে সংগ্রহ করেছেন, পুরাণ থেকে সংগ্রহ করেছেন, কিন্তু সে কাহিনী পড়লে আমাদের কখনো মনে হবে না যে তিনি সেখান থেকে কপি পেস্ট করেছেন। কারণ বিদ্যাসাগরের রচনার মধ্যে আমরা প্রবলভাবে মৌলিকতা পাচ্ছি, নিজস্বতা পাচ্ছি, যে নিজস্বতার মধ্যে তার শব্দ ব্যবহার, সরলতা, ভাষার যে বাক্যের যে টেক্সট, বাক্যের যে আয়তন, সে আয়তনকে তিনি খুব ছোট সংক্ষিপ্ত করছেন। শুধুমাত্র মৌলিক লেখা এবং পড়ার একটা আনন্দ। তার আগে রামমোহনের রচনা কিন্তু আমরা তো আনন্দ পাওয়ার জন্য পড়িনি, ভবানীচরণের রচনা আনন্দ পাওয়ার জন্য পড়িনি, ফোর্ট কলেজের লেখক গোষ্ঠীর রচনা আমরা আনন্দ পাওয়ার জন্য পড়িনি, কিন্তু বিদ্যাসাগরের রচনা আমরা আনন্দ পাওয়ার জন্য পড়ছি। কারণ বিদ্যাসাগরের রচনা আমাদের হৃদয়কে স্পর্শ করছে, অনেক বেশি হৃদয়গ্রাহী। বিদ্যাসাগরের রচনা অনেক বেশি হৃদয়গ্রাহী। তিনি যে অনুবাদ করেছেন, সে অনুবাদ একটা লেভেলের অনুবাদ। কেন লেভেলের অনুবাদ? না, সেই অনুবাদ শুধুমাত্র অনুবাদ হয়ে থাকেনি, সেটা হয়ে গেছে ভাবানুবাদ। অর্থাৎ সেখানেতেও বিদ্যাসাগরের একটা নিজস্বতার পরিচয় পাওয়া যাচ্ছে। বারবার প্রতিটা পরতে পরতে তিনি মৌলিকতার পরিচয় দিয়েছেন। স্বাধীন চেতা এই ব্যক্তি জীবনে যেমন স্বাধীন চেতা ছিলেন, নিজস্ব মতকে বারবার প্রতিষ্ঠা করেছেন, তিনি কিন্তু গদ্য সাহিত্য চর্চার ক্ষেত্রেও থেমে থাকেননি। তিনি কিন্তু বারবার তার এই নিজস্বতাকে তুলে ধরেছেন। আখ্যান মঞ্জুরি, বর্ণ পরিচয়, এই সমস্ত রচনাগুলো শুধু বোধোদয়, এই সমস্ত রচনাগুলো শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, শিশু সাহিত্যের একটা অংশ রয়েছে। অর্থাৎ শিশুর ছোট থেকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে বর্ণ পরিচয় বা পরবর্তীকালে আমি একবার রবীন্দ্রনাথ আলোচনা করি সহজ পাঠ, এই বইগুলো কিন্তু আজও আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে রাখি। কারণ বর্ণ পরিচয় আজও আমাদের বানান শেখায়। আজকের এই আধুনিক যুগে আমরা স্মার্টফোন ঘাঁটতে ঘাঁটতেও আমরা কিন্তু বর্ণ পরিচয়কে অস্বীকার করতে পারি না। অর্থাৎ বিদ্যাসাগর যে প্রয়াসটা নিয়েছিলেন, সেই প্রয়াসটা অনেক বড় একটা প্রয়াস, কিন্তু সমস্ত দিকে হয়তো তিনি সফল হয়ে উঠতে পারেননি, বা তার একার পক্ষে সম্ভব ছিল না। কারণ একটা ইনিংস যদি আমরা দেখি, ক্রিকেটের একটা ইনিংসের মতন একটা খেলোয়াড়ই সব খেলে যাবেন এমনটা নয়, একজনের পরে আরেকজন আসবেন। সেই যে জায়গাটা, সেই যে পথ, সেই পথটা কিন্তু বিদ্যাসাগর তৈরি করে দিয়েছেন খুব সুন্দরভাবে। বাংলা গদ্যের একজন যথার্থ শিল্পী হয়ে উঠছে, বাংলা গদ্যের রূপকার নয়, বাংলা গদ্যের যথার্থ শিল্পী, অর্থাৎ একটা আর্টিস্ট। কিসের আর্টিস্ট? না, গদ্য সাহিত্যের একজন আর্টিস্ট। বাংলা গদ্যকে একটা আলাদা মাত্রা, আলাদা একটা জায়গায় নিয়ে গেছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের পরে যিনি বাংলা গদ্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে অক্ষয় কুমার দত্তের কথা আমরা অস্বীকার করব না। অক্ষয় কুমার দত্ত দীর্ঘদিন তত্ত্ববোধিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকার থ্রু দিয়ে তার লেখা শুরু, এবং তার প্রথম যে বই, গুরুত্বপূর্ণ বই, বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, এই বই নাম দেখেই বোঝা যাচ্ছে এটা গতানুগতিক রীতির বাইরে লেখা। অর্থাৎ বিদ্যাসাগর যেমন পুরাণের কাহিনীগুলোকে নতুন ভাবে নির্মাণ করছেন, রিকনস্ট্রাকশন করার চেষ্টা করেছেন, এবং এখানেতে অক্ষয় কুমার দত্ত নতুন ভাবনাকে তিনি আনছেন।
অর্থাৎ যে ভাবনা নিয়ে এতদিন পর্যন্ত কোনো লেখালেখি হয়নি, তিনি যে বই লিখছেন তার নাম ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। একটা খুব ইউনিক রচনা কিন্তু তিনি লিখছেন, এবং সেই সমস্ত লেখকগুলোর মধ্যে একটা মৌলিকতা আছে, তার আলাদা একটা দৃষ্টিভঙ্গির ছবি আমরা পাচ্ছি সেই সমস্ত রচনার মধ্যে। এবং বাংলা সাহিত্যের যে কত বড় তিনি পণ্ডিত তা কিন্তু আমরা তার এই রচনাগুলো যদি পাঠ করার সুযোগ কোনোদিন পাই তাহলে আমরা জানতে পারবো। অর্থাৎ স্কুল কলেজে তিনি তেমন কোনো শিক্ষা পাননি, জ্ঞান তৃষ্ণার বিষয় থেকে তিনি অনেকটা সরে গেছেন, কিন্তু তিনি একজন ভার্সেটাইল একজন ব্যক্তি, যিনি একই সঙ্গে ইতিহাস, দর্শন, ভূগোল, বিজ্ঞান, ধর্ম এই সমস্ত বিষয়কে মিলিয়ে মিশিয়ে যে পরিবেশনা তার এই রচনাগুলোর মধ্যে দিয়ে তিনি করেছেন। অর্থাৎ একজন পণ্ডিত লেখক হিসাবে অক্ষয় কুমার দত্ত আছেন, যিনি বাংলা গদ্যকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী যে বাংলা গদ্য শুরু করেছিলেন, সেই গদ্য চর্চার যে পথ, সেই পথকে আরো প্রশস্ত করে গেছেন সময়ের সঙ্গে সঙ্গে যারা, তাদের মধ্যে রামমোহনকে আমাদের মনে রাখতে হবে, বিদ্যাসাগরকে মনে রাখতে হবে, অক্ষয় কুমার দত্তকে মনে রাখতে হবে। মানে এনাদের বাদ দিয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে, এনাদের বাদ দিয়ে বাংলা গদ্যের শুরুর কথা আমরা আলোচনা করতে পারি না। আজকের 21 শতকে দাঁড়িয়ে বাংলা গদ্য আর যতটা উন্নত হয়ে উঠেছে, যতটা আধুনিক হয়ে উঠেছে, সেটা কিন্তু সম্ভবপর হতো না যদি না ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীরা লেখা শুরু করতেন। হয়তো হতো, আরো 100 বছর পরে হতো, কি আরো 200 বছর পরে হতো, কিন্তু সেই সময়ের তাদের অবদানকে আজও কিন্তু আমরা মনে রাখবো। তাই আজও এমএ ক্লাসে বা গ্রাজুয়েশনের সিলেবাসে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ পড়তে হয়, কারণ আমরা অতীতকে অস্বীকার করে বর্তমানের পথে হাঁটতে পারি না। চলে আসবো আমরা দ্বিতীয় যে পর্যায়, দ্বিতীয় পর্যায় হচ্ছে কাব্য বা কবিতা। 19 শতকের শুরুর দিকে যে কবিতার চর্চা চলছিল, সেই কবিতার চর্চা খুব লৌকিক কবিতার চর্চা। কেন না, 19 শতকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কবিগান। কবিগান আসলে কি? কবিগান একটা পারফরমেন্স। কারা পারফর্ম করছে? না, যারা গান জানে সেখানে তারা শব্দ বসিয়ে ব্যবহার করছে, অর্থাৎ সুরকে একই রেখে বা কোনো কোনো জায়গায় সুরকে নিজের মতন করে প্রয়োগ করছেন। যে লিরিক্সটা তারা তৈরি করছেন সেটা কিন্তু একদম সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ ক্ষণস্থায়ী, সেই মুহূর্তে দাঁড়িয়ে স্পিড অফ দ্য মুভমেন্ট তিনি এই একটা গান হচ্ছে, একটা কথা বলছে, তার সঙ্গে যুক্তি দিয়ে তিনি আরেকটা কথা বলছেন। অর্থাৎ দুটো পক্ষকে নিয়ে কবিওয়ালা বা কবি গান অ্যাকচুয়ালি দুটো পক্ষ থাকবে। একটা পক্ষ বলবে, গান গাইবে, গানের সুরে কিছু একটা বলবে, পরের পক্ষ সেই গানের সুরেতে, মানে সেই সুর বা অন্য কোনো সুরেতেও সেইটার উত্তর দেবে। অর্থাৎ সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কিন্তু শব্দ চয়ন করতে হয়। এর মধ্যে আমরা বিশাল কিছু শৈল্পিক নিদর্শন পাবো না, এর মধ্যে আমরা আঙ্গিকগত বিশাল যে গুরুত্ব এমনটা নয়, কিন্তু ইংরেজদের সময়কালে, ঠিক ইংরেজদের সময়কালে এই এই যে আমাদের কবি গান, এই কবি গানের গুলোর মধ্য দিয়ে একটা সুর মূর্ছনা আমরা পাচ্ছি, একটা সুরের একটা বহমানতা খুঁজে পাচ্ছি, সুরের এই বহমানতা খুঁজে পাচ্ছি। এবং এগুলো কারা পারফরমেন্স করছে, কোথায় হচ্ছে না, অধিকাংশটাই যদি দেখা যায় কোনো ধনী ব্যক্তি, কোনো বাবু গোছের কোনো ব্যক্তি, কোনো জমিদার, তাদের বাগান বাড়ি, তাদের নিজস্ব বাড়ি, এই সমস্ত বাড়িতে কোনো উৎসব ও আয়োজন, উৎসব অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এই কবি গানের লড়াই হচ্ছে, এবং মানুষ খুব মোরগ লড়াই যেভাবে আনন্দ করে দেখে, সেইভাবেই কিন্তু তারা কবি লড়াই দেখছে, কবি লড়াই শুনছে। যদিও কবি লড়াইয়ের মধ্যে দিয়ে কোনো গ্রাম্যতার ছাপ আমরা পাচ্ছি না, এইগুলো পুরোটাই হচ্ছে নগর কেন্দ্রিক একটা বাতাবরণ, নগর কেন্দ্রিকতার একটা গন্ধ কিন্তু এগুলোর মধ্যে আমরা পাচ্ছি। বণিকতন্ত্রের উদ্ভবের সঙ্গে সঙ্গে একটা শ্রেণীর মানুষের হাতে যেমন অর্থ আছে, যেমন মধুসূদন, আমরা মধুসূদন বলতে আমরা বলতে চাইছি যোগাযোগ উপন্যাসের, রবীন্দ্রনাথ যোগাযোগ উপন্যাসের চরিত্র মধুসূদন, যাদের হাতে হঠাৎ করে টাকা আসছে, যারা একটা সময় খুব অভাবের মধ্যে বড় হয়েছে, কিন্তু এক সময়ের সঙ্গে সঙ্গে আজ তাদের ধনতান্ত্রিক যে সিস্টেম, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে আজকে তাদের হাতে অর্থ চলে আসছে, এবং তারা এই সমস্ত এন্টারটেইনমেন্ট, বিনোদনের অনেক মাধ্যম খুঁজে পাচ্ছে। তারা কবি গান করাচ্ছে ঘরের মধ্যে, তারা যাত্রাপালা করাচ্ছে। এই যে ধনতান্ত্রিক বণিকতন্ত্রের উত্থান, ধনতন্ত্রের উত্থানের ফলে কিন্তু যার জন্ম হচ্ছে সেটা হচ্ছে কবি।
কবিওয়ালাদের দু দলের সামনাসামনি রেখে তারা লড়াই করছে এবং একটা দল জয়ী হচ্ছে, একটা দল পরাজিত হচ্ছে। এই যে কবি গান, এই কবি গানের যারা গেয়েছেন, প্রাচীন একজন কবিওয়ালার পরিচয় পাওয়া যায় যার নাম হচ্ছে গোজলা গুই, এই নাম আমাদের মনে রাখতে হবে। এছাড়াও হরু ঠাকুরের কথা পাওয়া যায়, কৃষ্ণচন্দ্র চর্মকারের কথা পাওয়া যায়, রাম বসুর কথা পাওয়া যায়, নিতাই বৈরাগীর কথা পাওয়া যায়, এবং খুব পপুলার যিনি হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে অনেক বাংলা সিনেমাও হয়েছে। এই অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, তোমরা যদি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা দেখে থাকো সেখানে তো তোমরা এই বিষয়, এই কবি গান তোমরা দেখতে পাবে, বা তোমরা পরবর্তীকালে জাতিস্বর সিনেমা যদি তোমরা দেখো সেখানে তো কিন্তু কবি গান সম্পর্কে তোমরা একটা ধারণা তৈরি করতে পারবে, তো কবি গান বিষয়টা কি এটা জানতে পারবে। কবি গানের মতো কিন্তু অনেক ধরনের গান, প্রত্যেকটাই কিন্তু পারফর্মিং আর্ট। গদ্য চর্চা কিন্তু পারফর্মিং আর্ট নয়, কিন্তু এই যে 19 শতকের যে মানে কবিতার যে চর্চা, এটা পুরোটাই পারফর্মিং। পরে যেটা আছে সেটা হচ্ছে পাঁচালী। পাঁচালী কি? পাঁচালী হচ্ছে মূলত মধ্যযুগে পাঁচালী আমরা পেয়েছিলাম, যেটা নাম পাচ্ছি আমরা শ্রীরাম পাঁচালী। রামায়ণের অনুবাদ যখন করছেন তখন নাম দিচ্ছেন শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাসী রামায়ণের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী, অর্থাৎ এই ঢংটা হচ্ছে পাঁচালী ঢঙে লেখা। পৌরাণিক বিষয়কে মাধ্যম করে যখন গানের আকারে পরিবেশন করা হচ্ছে তখন সেটা হচ্ছে পাঁচালী। বারবার বলছি কিন্তু 19 শতকের এই যে কবিতার চর্চা শুরুর দিকে আমরা করবো, সেটা প্রত্যেকটাই পারফর্ম করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। এই পাঁচালীকারদের মধ্যে দাশরথী রায়ের নাম মনে রাখবো। দাশরথী রায় বর্তমানের ব্যক্তি। দাশরথী রায় একজন গুরুত্বপূর্ণ পাঁচালীকার হিসাবে কিন্তু আমরা তাকে মনে রাখবো। একইভাবে আরেকটা গান আছে, সেটা হচ্ছে টপ্পা। টপ্পা মূলত দেবদেবী বিষয়ক গান হতে পারে, একটা হালকা চালের একটা ওস্তাদি গান, যেখানে ক্লাসিক্যাল ছোঁয়া পাচ্ছি, যেখানে একটা মার্গ সঙ্গীত, যেটাকে আমরা ক্লাসিক্যাল বলতে পারি, ধ্রুপদী, খেয়াল, শাস্ত্রীয় সঙ্গীতের যে রেশ, সেটাও কিন্তু আমরা টপ্পার মধ্যে দিয়ে পাচ্ছি। একটা হালকা চালে একটা বৈঠকি মেজাজে বসে যখন সে গান পরিবেশন করা হয় আরো পাঁচজনের সঙ্গে, পাঁচজনকে নিয়ে যখন করা হয়, যে বিনোদনের যে মাধ্যম, বিনোদনের যে একটা উপকরণ, সেটার মধ্যে কিন্তু এই টপ্পা কিন্তু আমরা পাচ্ছি। টপ্পার মধ্যে নিধুবাবুর টপ্পা খুব জনপ্রিয়, যার অরিজিনাল নাম হচ্ছে রামনিধি গুপ্ত, তিনি নিধুবাবুর টপ্পা নামে খুব বিখ্যাত। তার যে গান শ্রীধর কথক ঠাকুর, শ্রীধর কথক আছেন, শ্রীধর কথক, এছাড়াও কালী মির্জা, কালীপ্রসাদ ঘোষ, এই সমস্ত ব্যক্তিদের টপ্পা আমরা কিন্তু 19 শতকে দেখতে পাচ্ছি, যে 19 শতকের কাব্য চর্চার ক্ষেত্রে কিন্তু আসছে। এইভাবে 19 শতকে এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় পারফর্মিং আর্ট তৈরি হচ্ছে। টপ্পা আসছে, যাত্রা আসছে, পাঁচালী আসছে, ঢপ গান আসছে, কীর্তন আসছে, পরবর্তীকালে বাউল আসছে, ফোক বা একটা লোক সাহিত্যের বা লোক সঙ্গীতের একটা দিক বা লোক সংস্কৃতির একটা দিক তৈরি হচ্ছে। এই যে আধুনিক যুগের শুরু এবং 19 শতকের শেষ, এই যে মাঝামাঝি যে পরিস্থিতিটা, এই সময়কালে একজন কবির আবির্ভাব হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে। তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বরগুপ্ত ছদ্মনামে, ঈশ্বরগুপ্ত নামে তিনি খুব বেশি পরিচিত, সংক্ষেপে তাকে আমরা গুপ্ত কবিও বলে থাকি। তিনি যে কবিতার চর্চা করছেন তার মধ্যে তার সবথেকে জনপ্রিয়তম হচ্ছে তার সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করছেন একক প্রয়াসে, কোনো প্রতিষ্ঠান নয়। একজন কবি, তার নাম ঈশ্বরগুপ্ত, তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একটি পত্রিকা প্রতিষ্ঠা করছেন, পত্রিকা কন্টিনিউ সম্পাদনা করছেন, এবং সেই পত্রিকার হাত ধরে বাংলা সাহিত্যে বহু দিকপাল সাহিত্যিক বাংলা সাহিত্যের জগতে তারা পদার্পণ করার সুযোগ পাচ্ছে। তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, এই সমস্ত ব্যক্তিদের নাম আমাদের মনে রাখতে হবে, যারা কিন্তু এই ঈশ্বরগুপ্তের সম্পাদিত পত্রিকার কবিতার চর্চা করেই হাতে খড়ি শুরু করেছে। এবং ঈশ্বরগুপ্তের কবিতার বা ঈশ্বরগুপ্তের যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার মধ্যে আধুনিকতা আছে, কারণ তিনি একদম আধুনিক যুগের শুরুর দিকের কবি, কিন্তু তার মধ্যে বেশ কিছু পুরনো বিষয়, অর্থাৎ বলা যেতে পারে তাকে আমরা ব্যাকডেটেড কিছু ধরন তার রচনার মধ্যে আমরা পাচ্ছি।
অর্থাৎ তিনি এমন একটা টাইম পিরিয়ডে জন্মেছেন, তিনি মধ্যযুগেরও নন, তিনি আধুনিক যুগেরও নন, অর্থাৎ মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরুর পর্যায়ে ঈশ্বরগুপ্তের যেহেতু জন্ম, সেই জন্য আমরা তাকে যুগ সন্ধির কবি বলি। সেই জন্য তার রচনার মধ্যে আমরা মধ্যযুগের ঐতিহ্য, রীতিনীতি এইগুলোর ছোঁয়াও পাই, আবার আধুনিক যুগের বেশ কিছু জিনিসের কথা পাই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ঈশ্বরচন্দ্র আধুনিক একজন ব্যক্তি ছিলেন, ঈশ্বরগুপ্ত আধুনিক ছিলেন, কিন্তু মহিলাদের শিক্ষার বিষয়ে কিন্তু তিনি আধুনিক ছিলেন না। অর্থাৎ মহিলাদের শিক্ষা বা নারী শিক্ষা, যেটা 19 শতকে আধুনিকতার একটা বড় দিক, এইটা কিন্তু বিরোধী ছিলেন তিনি। তিনি বারবার মহিলাদের আধুনিক হয়ে ওঠার, মহিলাদের শিক্ষা চর্চার বিষয়ে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে বেশ কিছু কবিতা তিনি লিখেছেন। সুতরাং ঈশ্বরগুপ্ত এমন একটা সময়ের কবি, সেই সময়কে তিনি কখনো অস্বীকার করতে পারেননি। তার মধ্যে দুটোরই মার্জ, একটা একটা পরিস্থিতি দেখতে পাওয়া যায়, একটা মার্জ হচ্ছে, অর্থাৎ পুরনো আছে, নতুনও আছে, একদিকে নতুন পন্থা, অন্যদিকে পুরনো পন্থা, দুটোকে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। সেই জন্য আমরা তাকে বাংলা সাহিত্যে যুগ সঙ্গীত কবি বলে আমরা মনে রাখবো। তিনি রঙ্গব্যঙ্গমূলক, ব্যঙ্গ বিদ্রুপ বিষয়ক বেশ কিছু কবিতা লিখেছিলেন, প্রত্যেকটা বিষয়ভিত্তিক কবিতা। পৌষ পার্বণ নিয়েও তিনি কবিতা লিখেছেন, নারীদের নিয়েও লিখেছেন, দেশপ্রেম নিয়েও কবিতা লিখেছেন, অর্থাৎ স্বভাব কবি বলা যেতে পারে। ছোট ছোট এরকম বহু বিষয়গুলোকে নিয়ে, নীতি নৈতিক মতাদর্শকে কেন্দ্র করে তিনি অজস্র ছোট ছোট কবিতা লিখেছিলেন, কিন্তু বিশেষ কোনো কাব্য চর্চা তিনি করতে পারেননি। অর্থাৎ কবিতা লিখেছেন অনেক, কিন্তু সেগুলো বৃহৎ কাব্য হয়ে উঠেছে এমনটা নয়। এই যে 19 শতক, 19 শতকে আরেকটি যে বাংলা গদ্যের যে প্রকাশ বা বাংলা সাহিত্য চর্চা সাধারণের কাছে পৌঁছে যাওয়ার একটাই অবলম্বন ছিল। আজকে যেমন আমরা সোশ্যাল মিডিয়াকে পাচ্ছি, আজকে যেমন আমরা নিউজ পেপারকে পাচ্ছি, একটা সময় বেতারকে পেয়েছিলাম, আকাশবাণীকে পেয়েছিলাম, আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবকে পাচ্ছি আমাদের ভাবনা চিন্তাগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সময় কিন্তু কোনো মাধ্যম ছিল না, একমাত্র বাংলা গদ্যকে সকলের ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে, সেগুলো হচ্ছে সংবাদপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র এবং সাময়িক পত্র। সাময়িক পত্র, সাময়িক পত্র অর্থাৎ যেগুলো প্রতিদিন বেরোচ্ছে না, সাময়িক বেরোচ্ছে, কখনো কখনো বেরোচ্ছে। সেটা হতে পারে প্রতি মাসে বেরোচ্ছে, সেটাকে আমরা মাসিক পত্রিকা বলি। প্রতি সপ্তাহে যদি বেরোয় তাহলে সেটাকে সাপ্তাহিক পত্রিকা বলি। প্রতিটি পক্ষে, অর্থাৎ মাসে দুটো বেরোলে, প্রথম মানে এক পক্ষ এক পক্ষ, দুটো পক্ষ, আমরা জানি কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, তো এরকম দুটো পক্ষে বেরোলে এটাকে দ্বিপাক্ষিক বলা হয়। আবার বছরে একটা পত্রিকা বেরোলে সেটাকে বাৎসরিক পত্রিকা বলা হয়। এই যে পত্রিকার ধরন, বাংলা সাহিত্যে বাংলা গদ্যের যে দ্রুত বিকাশের ক্ষেত্রে এরকম বহু পত্রিকা অবদান আছে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগে গড়ে ওঠা পত্রিকা হচ্ছে দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকাটি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছে একটা সময়। ক্লার্ক মার্কসম্যানের উদ্যোগ, মানে মার্কসম্যানের তত্ত্বাবধানে এটা প্রকাশ হয়েছে। পরবর্তীকালে প্রকাশিত হয়েছে সমাচার দর্পণ নামক একটি পত্রিকা। এটি একটি সাহিত্যিক পত্রিকা। সমাচার দর্পণ খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, যেটাও শ্রীরামপুর মিশন থেকে একটা সময় বেরিয়েছে। বাংলা গেজেটি, বাংলা গেজেটি হচ্ছে 1818 সালে বাংলায় লেখা প্রথম সাপ্তাহিক পত্রিকা, যেটা গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদনায় বেরোচ্ছে। এটাও কিন্তু আমাদের নাম মনে রাখতে হবে। এছাড়াও সংবাদ কৌমুদীর কথা পাবো, সমাচার চন্দ্রিকার কথা পাবো, সংবাদ প্রভাকরের কথা পাবো। সংবাদ প্রভাকর খুব গুরুত্বপূর্ণ সংবাদ প্রভাকর, এই কারণেই বলছি অনেক পত্রিকা আমরা হয়তো নাম পাবো, কিন্তু সংবাদ প্রভাকরকে আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ একটু আগে আমি আলোচনা করলাম যে এটার লেখক হচ্ছে ঈশ্বরগুপ্ত এবং এটার সম্পাদক অর্থাৎ সাহিত্যিক ঈশ্বরগুপ্ত এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। প্রথম বিভিন্ন জায়গা থেকে পড়েছে, অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে পত্রিকা পথ চলায়, এবং এই পত্রিকার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এটাই যে সাহিত্য রসকে তারা পরিবেশন করেছিলেন সমস্ত পাঠকের মাঝে। বাংলা সাহিত্যের যে দিকপাল সাহিত্যিক যারা পাচ্ছে, বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু, রঙ্গলালের মতন ব্যক্তিরা, তাদের প্রত্যেকের হাতে খড়ি ঘটেছিল এই পত্রিকায়। অর্থাৎ এই পত্রিকা খুব গুরুত্বপূর্ণ। এই পত্রিকায় যেমন নবীন লেখক গোষ্ঠীটা আসছেন, এদের মতন ঠিক তেমনি যারা পুরনো আমলের লেখক গোষ্ঠী লেখক, তারাও কিন্তু লিখছেন।
অর্থাৎ সংবাদ প্রভাকরের গদ্য নিদর্শন বাণিজ্যের নাম লক্ষ্মী, স্থলে লক্ষ্মী বঙ্গদেশ পরিত্যাগ করিয়া তিনি বিদেশে ভ্রমণ করেছেন, এবং অনেক কিছু মন্তব্য কিন্তু এই সম্পর্কে করে দেওয়া হয়। সংবাদ প্রভাকর কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ। কারণ সংবাদ প্রভাকর যদি আজকে না থাকতো, তাহলে আমরা দীনবন্ধু মিত্রের মতন সাহিত্যিককে পেতাম না, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিককে পেতে আমাদের কষ্ট করতে হতো। অর্থাৎ একটা স্টেজ করে দিয়েছে, একটা পারফর্ম করার একটা জায়গা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে নবাগত যে সমস্ত সাহিত্যিক তাদেরকে বাংলা সাহিত্যে পদার্পণ করার একটা সুযোগ করে দিয়েছে। এটাকে আমরা মনে রাখবো। এছাড়াও জ্ঞানান্বেষণ পত্রিকা আসছে, তত্ত্ববোধিনী আমরা জানি যে তত্ত্ববোধিনী হচ্ছে তত্ত্ববোধিনী সবার একটি মুখপত্র, যেটা মূলত ব্রাহ্মদের পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকার প্রতি কয়েক বছর অন্তরে আমরা দেখেছি যে সম্পাদক চেঞ্জ হয়, মানে তত্ত্ববোধিনী থেকে এই জায়গাটা একটুখানি দেখার বিষয়। পরবর্তীকালে এমএ ছাড়াও যদি তোমরা নেট সেটের জন্য প্রিপারেশন নাও, তোমরা কিন্তু এটা দেখতে পাবে যে অক্ষয় কুমার দত্ত, কখনো নবীন চন্দ্র বন্দ্যোপাধ্যায়, কখনো হেমচন্দ্র বিদ্যারত্ন, এই সমস্ত বিভিন্ন মানুষ, বিভিন্ন দিকপাল ব্যক্তি কিন্তু এর সম্পাদনা করেছেন। তবে এর মুখ্য সম্পাদক ছিলেন কিন্তু অক্ষয় কুমার দত্ত। এখানে মূলত ধর্মীয় বিষয়ক এটি একটি পত্রিকা, সাময়িক পত্রিকা, যেখানে ধর্ম চর্চার মূলত তার উদ্দেশ্য ছিল। দেশীয় মানুষের কথা তারা লিখতেন, দেশের মানুষের কিসে ভালো হবে সেই বিষয়ে তারা লিখতেন। অর্থাৎ ধর্মচর্চা, দেশপ্রেম, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা 19 শতকের পত্র-পত্রিকায় ছিল। তাহলে 19 শতকের বাংলা সাহিত্যের যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে বাংলা সাহিত্য তথা বাংলা গদ্যের যে বিকাশ, সেই বিকাশে কিন্তু সাময়িক পত্রের অবদানকে আমরা অস্বীকার করতে পারব না। এরপরে চলে আসবো 19 শতকের দ্বিতীয়ার্ধ। আমি বললাম যে দ্বিতীয় অর্ধ মানে হচ্ছে 1850 এর পরবর্তীকাল। বাংলা কাব্য সাহিত্যের যে চর্চা, দ্বিতীয় অর্ধের 19 শতকের দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাবো যে মূলত কাব্য চর্চা তৈরি হচ্ছে। অনেকগুলো চর্চা, আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কাব্য চর্চা। অনেক ধরনের বাংলা কাব্যটা কি না, একটা 5 লাইন 10 লাইন 20 লাইন বা তারও বেশি হতে পারে, কম হতে পারে, নিয়ে যখন একটি কবিতা লেখা হয়, তখন সেটাকে আমরা বলছি কবিতা। আর যখন অনেকগুলোকে নিয়ে যখন 5টা কবিতাকে, 10টা কবিতাকে, 20টা কবিতাকে নিয়ে যখন একটি গ্রন্থ হয়, তখন সেটাকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ। তো 19 শতকের দ্বিতীয়ার্ধে বেশ কিছু বাঙালি কবিদের পাবো, যারা প্রত্যেকেই বাংলা কাব্যের চর্চা করেছেন, কিন্তু প্রত্যেকেই নিজের মতন করে বাংলা কাব্যের চর্চা করছে। কেন নিজের মতন করে বলছি, আমি কোনো তার নামগুলো আলোচনা করবো না, কি লিখেছে না লিখেছে, এটা তোমরা নোটস বা যে কোনো ম্যাটেরিয়ালস থেকে তোমরা পাবে। আমি জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য তোমাদের বারবার বলছি যে প্রত্যেকেই বাংলা কাব্য চর্চা করছে। আজকে যদি বলা হয় কোনো একটা বিষয় নিয়ে কবিতা লিখতে, তোমরা যা লিখবে, আমিও যা লিখবো, আরো অনেকে যা লিখবে, প্রত্যেকের লেখার ধরন কিন্তু আলাদা হবে, প্রত্যেকের বিষয় নির্বাচন আলাদা হবে। অর্থাৎ একই জায়গাতেও যদি 5টা মানুষ আজকে বসে একই একটা বিষয়কে নিয়ে যদি লেখে, সেই লেখাও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্স, মৌলিকতা। একটা মানুষ আরেকটা মানুষের মতন দেখতে নয়, একটা মানুষের হাবভাব আরেকটা মানুষের মতো নয়, ভাবনা চিন্তা আলাদা। তাই দুটো মানুষ যখন লিখছে, তখন সেই লেখাও কিন্তু আলাদা। 19 শতকের দ্বিতীয়ার্ধে যারা বাংলা কাব্যের চর্চা করছেন, তাদের মধ্যে আমরা প্রথম যে নামটা মনে রাখবো সেটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা কাব্য সাহিত্যের যে আধুনিক যে বাংলা কাব্য, সেই আধুনিক বাংলা কাব্য মধুসূদন দত্ত দিয়ে শুরু হচ্ছে, এবং মধুসূদন দত্ত থেকে যে শুরু হচ্ছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু হচ্ছে, বাংলা কাব্যের একটা জায়গা, একটা পরিষ্কার তারা তৈরি করে দিচ্ছে। কিভাবে পরিষ্কার তৈরি করছেন, যে একটা অন্য ধরনের, তার প্রথম কাব্য বলতে হচ্ছে পদ্মিনী উপাখ্যান, অ্যানালস অফ অ্যান্টিকুইটি অফ রাজস্থান। রাজস্থানের যে ইতিহাস, সেই ইতিহাসকে নিয়ে, তোমরা পদ্মাবত সিনেমা দেখে নিয়েছো নিশ্চয়ই, তো এই পদ্মিনী উপাখ্যানের কাহিনী নিয়ে কিন্তু সিনেমাটি তৈরি হয়েছে বা নির্মাণ হয়েছে। এখানে পদ্মিনী উপাখ্যানের বিষয়ের মধ্যে আমরা যাব না। পদ্মিনী উপাখ্যানে আমরা যদি দেখি বা সিনেমাটার গল্প আমি যদি দেখি, তাহলে দেখতে পাবো সেখানে একটা গল্প আছে।
শুরু থেকে শেষ পর্যন্ত সাহিত্যের যে মূল বিষয় যেটাকে আমরা প্লট বলছি, কাহিনী বলছি, যেটাকে আমরা আখ্যান বলছি, যেটা মূল বিষয় হচ্ছে, মূল বিষয়টা কি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্রমবর্ধমান এগিয়ে চলার যে গল্প, এই গল্পটাকে বলা হচ্ছে আখ্যান। এবং রঙ্গলাল প্রথম কবি যিনি তার কাব্যে এই শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে চলার একটা ক্রমবর্ধমান যে গল্প, একটা ক্রমান্বয়ে এগিয়ে চলা একটা গল্পকে তিনি দিয়েছেন, একটা আখ্যান আমরা তার মধ্যে পাবো। তাই বাংলা কাব্য সাহিত্যের, আখ্যানধর্মী বাংলা কাব্য সাহিত্যের প্রাণ প্রতিষ্ঠাতা হিসেবে আমরা রঙ্গলালকে মনে রাখি। অর্থাৎ রঙ্গলাল যে কবিতা লিখেছেন, যে কাব্যটা লিখেছেন, সেটা ছোট 5-10 লাইনের কবিতা নয়, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাহিনী আছে। সেখানে শুরুতে পদ্মাবতীর প্রসঙ্গ আছে, পদ্মাবতীর ট্র্যাজেডি দিয়ে তার শেষ হচ্ছে। এটি কি রোমান্টিক হতে পারে, এটি কি কাব্য হতে পারে, এখানে সতী মহত্বের কথা দেখানো হয়েছে, লাস্টে তার মৃত্যু দেখানো হয়েছে, আত্মাহুতি দেখানো হয়েছে, সুইসাইড দেখানো হয়েছে, প্রেম দেখানো হয়েছে, বিরহ দেখানো হয়েছে। কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যদি আমি দেখি রঙ্গলালের পদ্মাবতী রচনাটি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কবিতা আছে, যে কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত যে কবিতা আছে, সেই কবিতার মধ্যে একটা আখ্যান আছে, একটা গল্প আছে, একটা প্লট আছে, কাহিনী আছে, যেটা রঙ্গলালের পূর্বে বাংলা কবিতা, আধুনিক কাব্য সাহিত্যে কেউ করেনি। এই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বদ্রীন উপাখ্যান ছাড়াও সুর সুন্দরী, কাঞ্চি কাবেরী, কর্মদেবী, এরকম প্রচুর আখ্যান কাব্য রচনা করেছিলেন। এবং আখ্যান কাব্য এই কারণেই আমরা বলছি, আখ্যান মানে হচ্ছে কাহিনী, এবং কাহিনী যখন একটি কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, তখন সেটাকে আমরা বলি আখ্যান কাব্য। তো আমি বললাম যে প্রত্যেকেই বাংলা কাব্যের চর্চা করছে, কিন্তু প্রত্যেকেই ডিফারেন্স, প্রত্যেকেই আলাদা আলাদা চেষ্টা করলেন। রঙ্গলাল যে জায়গাটাতে তৈরি করলেন, নতুন যে জায়গা তৈরি করলেন, সেটা হচ্ছে আখ্যান, একটা কাহিনী, প্লট। তার আগে কিন্তু আধুনিক বাংলা কবিতায় সেটা ছিল না। তার মানে আখ্যান কাব্যের যে ধারা, একটা নতুন ধারা 19 শতকে তৈরি হচ্ছে। এই ধারাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পরবর্তীকালের যিনি কবি, তিনি হচ্ছেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত আখ্যান কাব্যের ধারাকে আরেকটু এগিয়ে দিলেন। তিনি কোনো ছোটখাটো আখ্যান আনলেন না, তিনি একটি বৃহৎ আখ্যানকে আনলেন। সেখানে স্বর্গ, মর্ত্য, পাতালের প্রসঙ্গ আনলেন। সেখানে অনেকগুলো স্বর্গ, অনেকগুলো এপিসোডে তিনি তার কাহিনীকে ভাগ করলেন, বহু চরিত্রকে তিনি আনলেন, এবং সেখানে পাশ্চাত্যের বিভিন্ন রচনার প্রভাব তার কাব্যের মধ্যে তিনি ফুটিয়ে তুললেন। সেই রচনাটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এখানে যেমন কাহিনী আছে, এখানে তেমনি উপকাহিনী আছে। এখানে এক নয়, একাধিক চরিত্র আছে। স্বর্গ, মর্ত্য, পাতাল বিস্তারকারী একটা তার যে পরিসর, সেই পরিসরটা কিন্তু স্বর্গ, মর্ত্য, পাতাল। এবং 3 দিন 2 রাত্রির যে ঘটনা, 3 দিন 2 রাত্রির যে ঘটনা, এটাকে মধুসূদন 9টি খণ্ডে বিন্যস্ত করেছেন। অর্থাৎ তার যে আখ্যানটা এতটাই বৃহৎ যে 9টা খণ্ড, 9টা এপিসোড মেঘনাদ বধ কাব্যে তিনি প্রয়োগ করছেন। 9টা এপিসোড ছিল বলেই কাব্যের আকার বৃহৎ হয়েছে। অর্থাৎ যে বৃহৎ আকার একটি কাব্য হয়েছে, তখন সেটাকে আমরা বৃহৎ কাব্য বলছি না, আমরা তখন সাহিত্যের ভাষায় সেটাকে বলছি মহাকাব্য। অর্থাৎ মধুসূদন আখ্যান, অর্থাৎ রঙ্গলালের কাছ থেকে আখ্যানটাকে ধার নিলেন, তার সাথে কিন্তু তিনি একটু নিজস্বতাকে নির্মাণ করলেন, আখ্যানটাকে বৃহৎ আখ্যান করলেন, অনেকগুলো এপিসোডে ভাগ করে দিলেন, দিয়ে তার নাম দিলেন আখ্যান কাব্য থেকে এগিয়ে গিয়ে তার নাম দিলেন মহাকাব্য। অর্থাৎ সেখানে একমাত্রিক নয়, বহুমাত্রিক, একাধিক উপমা, অলংকার, শব্দ, ছন্দ, চরিত্র, দুঃখ, যন্ত্রণা, বিরহ, আনন্দ, সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা বৃহৎ একটা অ্যাসেম্বল করার তিনি চেষ্টা করলেন। একটা মাধুর্য আনলেন, গাম্ভীর্য আনলেন, সমস্ত নিয়ে কিন্তু মধুসূদন একটা বৃহৎ কাব্য বাংলা সাহিত্যে আনলেন, যেটা মধুসূদনের পূর্বে আর কেউ করেননি।
আখ্যান কাব্যের ধারা থেকে সরে গিয়ে মধুসূদন বাংলা সাহিত্যকে একটা নতুন একটা কাব্য সাহিত্যের নতুন একটা ফর্ম দিলেন, সেই ফর্মটার নাম হচ্ছে মহাকাব্য। এছাড়াও মধুসূদন বীরাঙ্গনা লিখেছেন, ব্রজাঙ্গনা লিখেছেন, এই সমস্ত কাব্যগুলো তিনি লিখেছিলেন। কিন্তু মধুসূদনকে আমরা বাঙালি পাঠক মনে রাখবো তার মেঘনাদবধ কাব্যের জন্য। কারণ এত বড় কাব্য মধুসূদনের পূর্বে আর কেউ লেখেননি। তো 19 শতকের মধ্যভাগে ঠিক 1860 এই সময়ে মধুসূদন কিন্তু এই কাব্যটা লিখে রীতিমতো একটা জনপ্রিয়তা বাঙালি পাঠকদের কাছ থেকে আদায় করে নিলেন। এরপরে মধুসূদনের এই যে দেখানো পথ, কি দেখানো পথ, মহাকাব্য লেখার যে দেখানো পথ, এই পথটাতে আরো অনেকে হাঁটার চেষ্টা করবে। তাদের মধ্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা মনে রাখবো এবং নবীন চন্দ্র সেনের নাম মনে রাখবো। এই দুজন ব্যক্তি এরাও কিন্তু কাব্য চর্চা করেছেন এবং মধুসূদনের মহাকাব্যের যে ভাবনা, সেই ভাবনায় তারা এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন, তারা লিখলেন বৃত্ত সংহার কাব্য। অর্থাৎ হেমচন্দ্র লিখলেন বৃত্ত সংহার কাব্য। এছাড়াও তিনি পাশ্চাত্য সাহিত্য থেকে অনেক উপাদান সংগ্রহ করে ছায়াময়ী কাব্য লিখেছিলেন, দশমহাবিদ্যা কাব্য লিখেছিলেন, কিন্তু হেমচন্দ্রকে আমরা মনে রাখবো তার বৃত্ত সংহার কাব্যের জন্য। যদিও সেই কাব্য আর মেঘনাদবধ কাব্যকে আমরা পাশাপাশি রেখে বিচার করবো না, কারণ মেঘনাদবধ একটা আলাদা পর্যায়ের, আলাদা একটা মাত্রার কাব্য। মেঘনাদবধ কাব্যের মতো এত বাহুল্যতা, এত জাঁকজমকপূর্ণতা হেমচন্দ্র তার কাব্যে দেখাতে পারেননি, কিন্তু মধুসূদনের দেখানোর পথে যারা হেঁটেছেন, অনেকেই হেঁটেছেন, তাদের মধ্যে হেমচন্দ্রকে আমরা মনে রাখবো। কিছুটা হলেও তিনি চেষ্টা করেছেন। আরেকজন চেষ্টা করেছিলেন, তিনি হচ্ছেন নবীন চন্দ্র সেন। তার পলাশীর যুদ্ধ ত্রয়ী কাব্য তিনি লিখছেন। কুরুক্ষেত্র, রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস, এই নামে তিনি শ্রীকৃষ্ণের জীবনের যে কর্মকাণ্ড, বৃহৎ যে জীবন, তার যে কর্মকাণ্ড, সেটাকে তিনি এক কাব্যের ফর্মে দিলেন। অর্থাৎ মধুসূদনের ভাবনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে, মধুসূদনের মহাকাব্য রচনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দেখে উদ্বুদ্ধ হয়ে হেমচন্দ্র যেমন লিখলেন, তেমনি নবীনচন্দ্র মহাকাব্য রচনার চেষ্টা করলেন। এখানেই বাংলা মহাকাব্য রচনার যে ধারা, সেই ধারাটা যেন কোথাও হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল, হঠাৎ করে যেন কোথায় বন্ধ হয়ে গেল। কারণ একটা মহাকাব্যের মধ্যে বিষয়ের নির্বাচন খুব প্রাসঙ্গিক হওয়া উচিত। কারণ মধুসূদন যে ভাবনা দিয়ে, যে বিষয়ের বৃহৎ পরিসর দিয়ে মেঘনাদবধ লিখেছিলেন, হেমচন্দ্র বা নবীনচন্দ্র কিন্তু তাদের মহাকাব্যে সেটা ফুটিয়ে তুলতে পারেননি। বলা যেতে পারে যদি মধুসূদন হিট হয়ে থাকেন বা সুপার হিট হয়ে থাকেন, তাহলে হেমচন্দ্র বা নবীনচন্দ্র কিন্তু সেই পরিমাণ হিট হননি। বলা যেতে পারে তারা ফ্লপ হয়ে গেছেন, তাদের মহাকাব্য ফ্লপ হয়ে গেছে, খুব একটা গুরুত্ব পায়নি। এর ফলে আরো যারা মহাকাব্য লেখার চেষ্টা করতেন, তারা কিন্তু এই হেমচন্দ্র এবং নবীনচন্দ্রকে দেখে পিছিয়ে গেল। তারা দেখলেন যে না, এক্সট্রা ট্যালেন্ট না থাকলে কখনোই মহাকাব্য লেখা যায় না, যেটা মধুসূদনের পক্ষে সম্ভব। সকলে মধুসূদন হতে পারবে না, সকলে বড় মহাকবি হতে পারবে না। তাই তারা মহাকাব্য রচনার যে ধারা চলছিল, সেই ধারা থেকে আর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন না, তারা ওখানে থেমে গেলেন। ফলত বাংলা মহাকাব্য রচনার যে চেষ্টা, সেই চেষ্টা সেই অকালেই যেন থেমে গেল। এরপরে বাংলা কাব্যের নতুন দিক তৈরি হচ্ছে, নতুন ধারা করছেন, সৃষ্টি করছেন, তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। তিনি কি করছেন, তাকে আমরা ভোরের পাখি নামে পরিচিত হয়েছি আগেই। বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে প্রত্যক্ষভাবে তার সম্পর্ক ছিল। তিনি যে কাব্যগুলো লিখছেন বা কবিতাগুলো লিখতেন, বা কাব্যগুলোই যেগুলো লিখতেন, সেগুলোকে আমরা বলছি গীতি কবিতা। তার কাব্যগুলোর নাম যদি আমরা দেখি, স্বপ্ন দর্শন, সঙ্গীত শতক, বঙ্গ সুন্দরী, নিসর্গ সন্দর্শন, সাধের আসন, বন্ধু বিয়োগ এবং
বিখ্যাত রচনা সারদা মঙ্গল। প্রত্যেকটার মধ্যে কিন্তু কোনোভাবেই আমরা পুরাণের প্রসঙ্গ পাচ্ছি না, অতীতের কথা পাচ্ছি না, তার মধ্যে নিজস্বতা পাচ্ছি। বিহারীলাল প্রথম বাংলার গীতি কবি। তিনি সকলে যখন গভীর অন্ধকারে ঘুমিয়ে থাকছিলেন, ভোরের আলো ফোটার আগেই তিনি গীতি কবিতার সুরে সুর মিলিয়েছিলেন, তিনি হচ্ছেন বিহারীলাল। তাই তাকে আমরা ভোরের পাখি বলি। ভোরের যে পাখিটা প্রথম চোখে ডাক দেয় সেই হচ্ছে ভোরের পাখি। এখানেও বাংলা গীতি কবিতার যে আকাশ, সেই গীতি কবিতার আকাশে প্রথম ডাকতে দিয়েছিলেন বিহারীলাল চক্রবর্তী। তাই বিহারীলাল চক্রবর্তীকে আমরা গীতি কবি বলে থাকি। গীতি কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো দ্য পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ একজন কবি যখন স্বতঃস্ফূর্তভাবে তার নিজের মনের আনন্দে কোনো অনুভূতিকে প্রকাশ করেন, সেটা দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, মন্দবাসা, সমস্তটাই অনুভূতিকে যখন অন্যের কাছে যখন প্রকাশ করেন, তখন সেটা গীতি কবিতা হয়ে যায়, তখন সেটাকে গীতি কাব্য বলা হয়। বিহারীলাল সেই নিজস্বতাকে প্রকাশ করেছেন, নিজস্বতাকে তিনি পাঠকের কাছে তুলে ধরেছেন, তাই জন্য তাকে আমরা তার যে মনের দুঃখ, যন্ত্রণা, অনুভূতি, এটা কিন্তু পাচ্ছি তার কবিতার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, যেখানে একটা লিরিক্স পাচ্ছি, গানের একটা মূর্ছনা পাচ্ছি। গীতি মানে গান, গানের সাথে একটা লিঙ্ক আছে, গানের সাথে একটা মিল আছে, যেগুলো গানও হতে পারত, কিন্তু বিহারীলাল সেগুলোকে কবিতার আকারে লিখেছেন বলে সেটাকে আমরা গীতি কবিতা বলছি। অর্থাৎ গীতি কবিতা একটি অন্য ধরনের কবিতা, যে কবিতায় কবির অনুভূতি, কবির দুঃখ, যন্ত্রণা, আনন্দ অনেক বেশি গুরুত্ব পায়, একটা সুরের মূর্ছনা থাকবে, একটা অনুভূতি প্রবণ মন নিয়ে যখন কবি এটা লিখছেন, তখন সেটাকে আমরা গীতি কবিতা বলি। এবং বাংলা গীতি কবিতার আকাশে যিনি প্রথম ডাক দিয়েছিলেন, তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। পরবর্তীকালে বিহারীলালের যে গীতি কবিতার ধারা, সেই ধারা থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা একটি আলাদা ক্লাস করার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন তাদের মধ্যে অন্যতম, যিনি বিহারীলালের ভাবধারায় বিশ্বাসী হয়ে প্রথম কাব্যচর্চা শুরু করেন, যেখানে একটা কল্পনা বিলাসিতা আছে, যেখানে একটা মোহ আছে, যেখানে একটা আনন্দ আছে, যেখানে প্রেম আছে। এই সমস্ত বিষয়গুলো যখন মিশে গিয়ে ব্যক্তি অনুভূতি যখন প্রাধান্য পাচ্ছে কবি, তখন সেটা গীতি কবিতা হয়ে যায়। পরের যিনি আছেন তিনি হচ্ছেন কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছেন, তার আসল নাম কাজেম আলী ওরেসি, যিনি ঢাকার অর্থাৎ পূর্ববঙ্গের ঢাকা জেলার তিনি একজন কবি। মীর মোশাররফ হোসেনের নাম আমরা শুনেছি মুসলমান লেখকদের মধ্যে, এবং আরেকজন হচ্ছেন কায়কোবাদ, যিনি মূলত তিনিও গীতি কবিতা লিখছেন। তার গীতি কবিতা গ্রন্থর নাম হচ্ছে বিরহ বিলাপ। এই যে বললাম বিলাপ, দুঃখ, যন্ত্রণা, অনুভূতি, এই নাম দিয়ে তিনি লিখছেন বিরহ বিলাপ। এছাড়াও তিনি আরো অনেকগুলো গীতি কবিতা লিখেছিলেন, কুসুম কানন, অশ্রুমালা, অমিয় ধারা, এই সমস্ত গীতি কবিতাগুলো তিনি লিখেছিলেন। তার যে গীতিকাব্য, সেই গীতিকাব্যের মধ্যে তিনি হিন্দু মুসলমান সম্প্রদায়ের যে সম্প্রীতির ছবিকে তিনি তুলে ধরেছেন। কারণ হিন্দু মুসলমানের বিভেদকে তিনি মানতেন না, তিনি মনে করতেন যে ঈশ্বর হিন্দু ও মুসলমানের ভেদ সৃষ্টি করেনি, এই ভেদ সৃষ্টি করেছে মানুষ। অর্থাৎ নজরুলের সেই ভাবধারায় বিশ্বাসী, একই বৃন্দ দুটি কুসুমের মতন। কায়কোবাদ বহুদিন পর্যন্ত বেঁচেছিলেন, সিপাহী বিদ্রোহের বছরে সম্ভবত তার জন্ম, এবং প্রায় 100 বছরের কাছাকাছি তার জীবনকালে তিনি বহু গীতি কবিতা লিখেছিলেন। এই গীতি কবিতাগুলো আমাদের বিহারীলালের পরবর্তী ধারার গীতি কবিতার সঙ্গে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ বিহারীলালের যে গীতি কবিতা ধারা, সেই ধারা শুধুমাত্র এই বঙ্গে নয়, বঙ্গেও কিন্তু ছড়িয়ে পড়েছিল, গীতি কবিতার রেশ ছড়িয়ে পড়েছিল, সুরের মূর্ছনা ছড়িয়ে পড়েছিল। কায়কোবাদ সেই সুরের মূর্ছনাকে আরো একভাবে নিয়ে গিয়েছিলেন। তাই বাংলা সাহিত্যে কায়কোবাদের অবদান খুব গুরুত্বপূর্ণ। 19 শতকের দ্বিতীয়ার্ধে, এবার আমরা একদম চলে আসছি 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কাব্য চর্চা, সেই কাব্য চর্চা সম্পর্কে আমরা যেমন আলোচনা করলাম, এই কাব্য চর্চার সঙ্গে আমাদের আরো কয়েকজন গীতি কবিকে আলোচনা করতে হবে, এদের মধ্যে হচ্ছেন
গোবিন্দচন্দ্র দাস। অর্থাৎ গীতি কবিতার যে অনেকেই চেষ্টা করেছেন, তাদের মধ্যে অপ্রধান কিছু কবি, তার মধ্যে অন্যতম হচ্ছে গোবিন্দ দাস। যে গোবিন্দ দাস কিন্তু মধ্যযুগের গোবিন্দ দাস নন, তিনি কিন্তু স্বভাব কবি গোবিন্দ দাস। রবীন্দ্রনাথের থেকে কয়েক বছরের মাত্র বড় ছিলেন তিনি। সারা জীবন বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ভাওয়ালের রাজকর্মচারী ছিলেন তিনি সেখানে। তিনি যে সমস্ত কবিতাগুলো লিখেছিলেন সেগুলো সমকালীন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার মধ্যে প্রসূন ফুল, প্রসূন, প্রেম ও ফুল, বৈজয়ন্তী, কুমকুম, মোহের মুলুক, এই সমস্ত কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছিলেন। অপ্রধান গীতিকবি অর্থাৎ বিহারীলালের ধারা বা রবীন্দ্র পরবর্তীকালের বা রবীন্দ্র সমকালীন যে সমস্ত গীতিকবি ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গোবিন্দ দাস। একইভাবে আসছেন দেবেন্দ্রনাথ সেন, যে আত্মতন্ময়ের যে কবিতা বিহারীলালের কাছ থেকে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন তাদের মধ্যে দেবেন্দ্রনাথ সেন আছেন। দেবেন্দ্রনাথ সেনের কাব্যগুলোর মধ্যেও কিন্তু আমরা গীতিকাব্যের সুর পাচ্ছি। বিভিন্ন ফুল নিয়ে তিনি অনেক কাব্য লিখেছিলেন, শেফালি গুচ্ছ, অশোক গুচ্ছ, গোলাপ গুচ্ছ, পারিজাত গুচ্ছ, এরকম ফুল বিষয়ক একাধিক কাব্যগ্রন্থের জন্য তিনি খুব জনপ্রিয়। আসছেন অক্ষয় কুমার বড়াল। অক্ষয় কুমার বড়াল তার ঈশা, এই মধ্যসাগর ঈশা, তার বিখ্যাত কাব্যগ্রন্থ ঈশা কাব্যগ্রন্থ, ঈশা কাব্যগ্রন্থের লেখক এই অক্ষয় কুমার বড়াল। অক্ষয় কুমার দত্ত নয় কিন্তু অক্ষয় কুমার বড়াল। এই অক্ষয় কুমার বড়াল হচ্ছে একজন পরিচিত মুখ, একজন বিখ্যাত গীতি কবিদের মধ্যে অন্যতম। মূলত প্রেম, প্রকৃতি, নিজেদের দুঃখ যন্ত্রণা, বিরহ, আনন্দ, ভালোবাসাকে নিয়ে তারা লিখেছিলেন। এই সময়কালে অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে আরো কয়েকজন মহিলা কবির কথা আমরা পাবো। আর এতক্ষণ পর্যন্ত যে কাব্য চর্চা, গীতি কবিতাদের যে চর্চা হচ্ছিল, সেই গীতি কবিতার চর্চা হচ্ছিল মূলত পুরুষ সাহিত্যিকদের হাত ধরে। কিন্তু 19 শতকে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা অন্তঃপুরের মধ্যে তারা আবদ্ধ হয়ে থাকছে না, তারা কিন্তু সাহিত্য চর্চার জায়গাতেও পদার্পণ করছে। সেই জায়গায় দিয়ে যারা আসছে তাদের মধ্যে কামিনী রায়, তার নির্মাল্য বা পৌরাণিকী, অশোক সনের দ্বীপ ও ধূপ, এই সমস্ত বই। মানকুমারী বসু আসছেন। মানকুমারী বসুর বিভিন্ন লেখা প্রিয় প্রসঙ্গ, একটি বিখ্যাত রচনা। গিরীন্দ্রমোহিনী দাসী, গিরীন্দ্রমোহিনী দাসী, দ্বিজেন্দ্রলাল রায়, এই সমস্ত, যদিও গিরীন্দ্রমোহিনী দাসী পর্যন্তই আমাদের মহিলা গীতি কবি আছে। দ্বিজেন্দ্রলাল রায় যদিও মহিলা নন, তিনি একজন পুরুষ, তাকে আমরা নাটকের ক্ষেত্রেও দেখেছিলাম। নাটকের ক্ষেত্রে আমরা তার স্মরণীয়তা মনে রাখি, কিন্তু তিনি এছাড়াও নাটক ছাড়াও কিন্তু বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাব্যগ্রন্থগুলো মধ্যে আমরা একটা গীতি কবিতার সুর পেয়ে থাকি। অর্থাৎ বিহারীলাল যে গীতি কবিতার ধারা তৈরি করলেন, সেই ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং তারও পরবর্তীকালে আমরা দেখে নিতে পারি বা সমকালীন যে সমস্ত কবিদের মধ্যে অক্ষয় কুমার বড়াল, গোবিন্দচন্দ্র দাস, দেবেন্দ্রনাথ সেন, এছাড়া মহিলাদের মধ্যে কামিনী রায়, গিরীন্দ্রমোহিনী দাসী, মানকুমারী বসু মতন কবিদের কিন্তু আমরা আলোচনা করব। আছেন অবশ্যই নাট্যকার দ্বিজেন্দ্রলাল, তিনি মূলত তার অধিকাংশ খ্যাতিটাই কিন্তু নাটকে, কিন্তু নাটক ছাড়াও তিনি একাধিক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেগুলোর মধ্যে একটা দেশাত্মবোধ পাচ্ছি, একটা কৌতুক পাচ্ছি, গান পাচ্ছি। দ্বিজেন্দ্রলাল কিন্তু প্রচুর গান লিখেছিলেন, দিলীপ কুমার রায় সেগুলো সুর দিয়েছেন একটা সময়। তো এই যে ধারা 19 শতকের দ্বিতীয়ার্ধে চলছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাব্য সাহিত্য সেই মধ্যযুগে ভারতচন্দ্রের কাব্যের পর যদি আমরা দেখি, একদম আধুনিক যুগে বিহারীলাল বা তারও সমকালীন বা পরবর্তীকালের যারা সমস্ত কবিরা তারা যেটা লিখছেন, এই লেখার মধ্যে কিন্তু একটা অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বাংলা কবিতা, বাংলা কাব্য যেন অনেক বেশি উন্নত হয়ে গেছে। চলে আসবো এরপর আমরা 19 শতকের আরেকটা যে পার্ট। 19 শতকে আমি বললাম যে কাব্য চর্চা, আমরা কাব্য চর্চার আলোচনা করে ফেললাম। এরপর গদ্য চর্চার যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধ নিয়ে কিন্তু আলোচনা করব। 19 শতকে কিভাবে প্রবন্ধ সাহিত্য একটা নতুন দিক তৈরি করে ফেলছে। আমরা যদি সমগ্র সাহিত্যটাকে একটা গাছের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই কাব্য, প্রবন্ধ, নাটক, কথা সাহিত্য, এগুলো যেন এক একটা শাখার মতো, যে সমস্ত শাখাটাতে পরিপূর্ণ হয়ে গেল বাংলা সাহিত্য তার পথ চলা শুরু করছে।
19 শতকে যে বাংলা প্রবন্ধের চর্চা আমরা এতদিন পর্যন্ত আগে পর্যন্ত দেখলাম, সেটা হচ্ছে রামমোহন রায় পর্যন্ত দেখেছিলাম যে প্রবন্ধ চর্চা করেছেন। পরবর্তীকালে যে প্রবন্ধ চর্চা যারা এগিয়ে নিয়ে গেছেন, তো প্রাবন্ধিক হিসাবে যদি আমরা দেখি, প্রাবন্ধিক হিসাবে কিন্তু যার কথা মনে রাখবো আর বা উঠে আসছেন তিনি হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদের যদিও একটি রচনাই আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব পেয়ে থাকে বরাবরের মতো, যদিও সেই রচনা প্রবন্ধ নয়, কিন্তু প্রবন্ধের মধ্যেও কিন্তু তিনি সেই সমকালীন বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক রচনা লিখেছিলেন। শুধুমাত্র আড়ালের ঘরে দুলালের জন্য তিনি বিখ্যাত এমনটা নয়, তিনি রামারঞ্জিকা, যৎ কিঞ্চিৎ এরকম বহু প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন যেখানে তত্ত্বমূলক বেশ কিছু কথা আছে। প্রবন্ধ বিষয়টা কি একটুখানি ক্লিয়ার করে দেওয়া আমার মনে হচ্ছে প্রয়োজন আছে। প্রবন্ধ শব্দটার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ একজন প্রাবন্ধিক বা একজন লেখক যখন সমকালীন কোনো ঘটনা, সমকালীন যে পরিপ্রেক্ষে বা অতীতের কোনো ঘটনা বা সাহিত্যের কোনো ঘটনা, এইগুলোকে নিয়ে বিভিন্ন অ্যানালিসিস করেন, যখন একটা বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করার পরে বা বিশ্লেষণ করতে করতে প্রতিটা পরতে পরতে তিনি তার নিজস্ব চিন্তা ভাবনা দর্শনকে ফুটিয়ে তোলেন, একটি মত প্রতিষ্ঠা করেন, তখন একটা প্রবন্ধ তৈরি হয়। প্রবন্ধের মধ্যে কোনো আখ্যান থাকে না, প্রবন্ধের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গল্প বা কোনো কাহিনী থাকে না, প্রবন্ধের মধ্যে থাকে অনেক যুক্তি এবং আলটিমেটলি একদম শেষে তারা পৌঁছান একটি সিদ্ধান্তে। এই প্রবন্ধ হতে পারে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, হতে পারে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, অর্থাৎ ব্যক্তি উপর বেশ করে হতে পারে, এর অনেক ধরনের প্রবন্ধ হতে পারে। ধর্মীয় বিষয়ক প্রবন্ধ হতে পারে, যেটা রামমোহন লিখেছিলেন একটা সময়ে ধর্ম বিষয়ক প্রবন্ধ, এবং পরবর্তীকালে আমরা এখন যাকে নিয়ে আলোচনা করছি প্যারীচাঁদ মিত্র, তিনি কিন্তু ভার্সেটাইল প্রবন্ধ লিখেছিলেন। তার রচনার মধ্যে আধ্যাত্মিক প্রবন্ধ আছে, সমাজ বিষয়ক প্রবন্ধ আছে, জীবনীমূলক বেশ কিছু প্রবন্ধ লিখেছিলেন, ডেভিড হিয়ারের জীবনী তিনি লিখেছিলেন, এটাও কিন্তু প্রবন্ধ সাহিত্যের একটি আহ ধারা বলা যেতে পারে। অর্থাৎ বাংলার প্রবন্ধ সাহিত্যের প্রথম যুগের যে সমস্ত প্রাবন্ধিক আছে তাদের মধ্যে প্যারীচাঁদ মিত্র এই কারণেই স্মরণীয়, কারণ তিনি তার যে চিন্তা ভাবনা চেতনা সেটাকে খুব সহজভাবে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, অর্থাৎ বক্তব্যকে খুব ক্লিয়ারলি তিনি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা না করতে পারলে কখনোই তার প্রবন্ধ মানে সার্থক হয়ে উঠতে পারে। প্রবন্ধের মধ্য দিয়ে তিনি চেষ্টা করেছেন নিজস্ব ভাবনাকে প্রতিষ্ঠা করা, আধুনিক যুগরুচিকে তিনি প্রবন্ধের সঙ্গে তিনি বাদ দেন। আধুনিক যুগরুচিকে তিনি কিন্তু প্রবন্ধের সঙ্গে বাদ দেননি। বাংলার কৃষি, বাংলার নারী, বাংলার শিক্ষা সমস্ত বিষয়কে নিয়ে তিনি কিন্তু প্রবন্ধ বিষয় করতে পেরেছেন। এই প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন রাজনারায়ণ বসুর মতো ব্যক্তি, যিনি একজন স্বদেশ প্রেমিক ব্যক্তি। তার রচনাগুলোর মধ্যে, তার প্রবন্ধের মধ্যে বিষয় হচ্ছে শিক্ষা, সাহিত্য, ধর্ম। তারপর একটা নাম আমি যদি বলি তাহলেই দেখতে পাবো যে ব্রহ্ম সাধন, ধর্মতত্ত্ব, সারবক্তা, এই সমস্ত বা কোনো বক্তৃতা, এই সমস্ত গুলো অ্যাকচুয়ালি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে বিভিন্ন জায়গায় সাহিত্য সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভায় তিনি বক্তৃতা দিয়েছেন। এই বিভিন্ন বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন তন্ময় বিষয় তিনি আলোচনা করেছেন, কখনো ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন। এই ব্যক্তিগত স্মৃতিচারণা বা কোনো বিষয়কে কেন্দ্র করে সাবজেক্টিভ, এই দুটোই কিন্তু প্রবন্ধের মধ্যে অন্তর্ভুক্ত। প্রবন্ধের দুটো পার্ট যদি আমরা দেখতে পাই, যে বিষয় ধর্মী কোন রচনা, যখন একটা বিষয় তিনি যখন বলছেন, আমাদের রাজনারায়ণ বসু যখন তিনি একটি বিষয়কে নিয়ে ধর্মকে নিয়ে যখন বলছেন, তখন সেখানে ধর্মকে কেন্দ্র করে তার যে নিজস্ব মতামত, অন্যান্য জন কি মত দিয়েছেন, সমস্ত গুলোকে নিয়ে কিন্তু একটি আলোচনা করছেন এবং লাস্টে সিদ্ধান্তে আছে। কিন্তু ব্যক্তিগত স্মৃতিচারণা, যখন একজন কোনো বক্তা বলছেন, যখন বারবার বলতে গিয়ে তার নিজের জীবনের অতীত অভিজ্ঞতার গুলোকে যখন তিনি উগড়ে আনছেন, তুলে আনছেন, তখন কিন্তু তুলে এনে এনে একটি মত প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তখন কিন্তু একটি প্রবন্ধ হয়। সে প্রবন্ধ হচ্ছে একটি মনময় প্রবন্ধ। অর্থাৎ প্রবন্ধ দু রকম, একটা হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ বা সাবজেক্টিভ, আর একটা হচ্ছে মনময়, যেটা ভাব প্রধান, যেটা বলতে বলতে হঠাৎ করে তিনি কোন প্রিপারেশন নিয়ে আসছেন না, নিজের জীবনের কথা বলতে গিয়ে, শিক্ষা বিষয়ের কথা বলতে গিয়ে, সাহিত্য চর্চা বিষয়ের কথা বলতে গিয়ে নিজেকে তার মধ্যে প্রকাশ এনে ফেলছেন। প্রত্যেকটা প্রবন্ধের ক্ষেত্রে রাজনারায়ণ বসুর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে
বিশ্লেষণী শক্তি, অর্থাৎ বিশ্লেষণ, প্রত্যেকটাকে ক্রিটিসাইজ করার যে ক্ষমতা তার ছিল, ভাষার যে দক্ষতা ছিল, এইটাকে কিন্তু আমরা মনে রাখবো। তার আত্মচরিত বাংলা স্মৃতিকথা ভিত্তিক নতুন ধারা প্রবর্তন। প্রবন্ধ সাহিত্যে যদি আমরা আরেকটি ভাগ দেখতে পাই, সেটা হচ্ছে স্মৃতিকথা বা স্মৃতিচারণা বা মেমোরিজ বলা যেতে পারে। আত্মজীবনীমূলক এই সমস্ত রচনাগুলোতে নিজের ব্যক্তি জীবনের কথা বলছেন, সমকালীন সমাজের বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো সম্পর্কে তার যে নিজস্ব ভাবনা, এটা ভালো না মন্দ, ঠিক না ভুল, এইগুলোকে নিয়ে তিনি যখন লিখছেন, তখন সেটা হয়ে উঠছে তার ব্যক্তিগত স্মৃতিচারণার একটা অঙ্গ, এবং সেটা কিন্তু তখন আর বিষয়ধর্মী হচ্ছে না, সেটা কিন্তু তখন হয়ে যাচ্ছে মনময় প্রবন্ধ। এই প্রবন্ধ ধারাকে যারা এগিয়ে নিয়ে গেছেন, যারা, তাদের মধ্যে ভূদেব মুখোপাধ্যায় খুব উন্নত, মানে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ভূদেব মুখোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস, তার স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস, পুষ্পাঞ্জলি, এই সমস্ত রচনাগুলো ছাড়াও শিক্ষা বিষয়ক একাধিক প্রবন্ধ লিখেছিলেন তিনি। গৃহস্থালী বিষয়ক একাধিক প্রবন্ধ লিখেছিলেন। হিন্দু সমাজের মানুষদের আচার আচরণ কিরকম হওয়া উচিত, এই উচিত বিষয়ক তিনি একাধিক প্রবন্ধ লিখেছিলেন। এই সমস্ত প্রবন্ধগুলোর মধ্য দিয়ে যেটা দেখতে পাওয়া যায়, যে জটিলতা যেমন আছে, ঠিক তেমনি একটার পর একটা যুক্তির পর যুক্তি সাজিয়ে তিনি খুব সুন্দরভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, যেটার বিষয় বৈচিত্র্য কিন্তু খুব অভিনবত্ব, এবং যেটা ভূদেব মুখোপাধ্যায়ের মতন এই যে বিষয় নির্বাচন আমরা দেখেছিলাম গদ্য সাহিত্যের যখন চর্চা করেছিলাম, ভূদেব মুখোপাধ্যায়ের মতন বিষয় নির্বাচন কিন্তু বাংলা সাহিত্যে খুব কম জনাই করেছেন। তিনি যে বিষয়গুলো নিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই সময় বা এখনো কেউ খুব বেশি কাজ করেননি। ভূদেব মুখোপাধ্যায়ের বিষয় নির্বাচন আমাদের সত্যি আজও ভাবায় যে ওই মানুষটা প্রবন্ধের বিষয়, সাহিত্য চর্চার বিষয় কিভাবে নির্বাচন করতে পারেন, সেটা সত্যি খুবই স্মরণীয়তার দাবি রাখে। এরপর আমরা প্রাবন্ধিক হিসাবে খুব স্বনামধন্য ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আনবো, কারণ বঙ্কিমচন্দ্র আমরা একজন ঔপন্যাসিক হিসেবে আমরা তাকে মনে রেখেছি বেশি করে, কিন্তু বঙ্কিমচন্দ্র ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই প্রবন্ধ চর্চা করেছেন, প্রবন্ধ লিখেছেন। তিনি প্রাবন্ধিক, তার নিজস্ব একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। সেই বঙ্গদর্শন পত্রিকার একাধিক প্রবন্ধ, প্রচুর প্রবন্ধ, প্রত্যেকটা সংখ্যাতে বঙ্কিমচন্দ্রের একটা করে প্রবন্ধ থাকতো। প্রবন্ধগুলোর যদি তালিকা আমি দেখি, তাহলে দেখব লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, এই সমস্ত প্রবন্ধ তার নাম। তার প্রবন্ধ অনেকগুলো পর্যায়ে প্রবন্ধ তিনি লিখেছেন, ব্যক্তি জীবনকে কেন্দ্র করে লিখেছিলেন, ধর্ম বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন, সমকালীন সমাজের কৃষকদের যে দুঃখ দুর্দশা নিয়ে তিনি লিখেছিলেন। অর্থাৎ ভার্সেটাইল কিন্তু তার প্রবন্ধের যে ধর্ম, সাহিত্য নিয়ে তিনি লিখেছিলেন। যেমন গীতিকাব্য আছে, তার একটি বিখ্যাত সাহিত্য বিষয়ক প্রবন্ধ। আবার এছাড়াও আরো কিছু প্রবন্ধ লিখেছিলেন যেগুলো খুব হালকা চালে লেখা প্রবন্ধ, কিন্তু তার মধ্যে দিয়ে তার নিজস্ব গভীর দর্শনকে তিনি ফুটিয়ে তোলেন, যেগুলোর মধ্যে দিয়ে আমরা বলতে পারছি মনময় ধর্মীয় ব্যক্তি জীবনের কথা বলতে গিয়ে তিনি যখন লিখছেন লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তরে যে কমলাকান্ত কথা বলছে, সে কমলাকান্ত আসলে বঙ্কিমচন্দ্রই, কিন্তু সরাসরি তিনি নিজের নামে লিখছেন না, কমলাকান্ত শর্মা এই ছদ্মনামে তিনি এই প্রবন্ধটা লিখছেন, এবং সেখানে তিনি আফিমের নেশা খেয়ে কমলাকান্ত কি মনে করছে, প্রত্যেকটা মুহূর্তে তার যে ভাবনা চিন্তার বদল, কখনো সমাজের বিভিন্ন ঘটনাগুলোকে তিনি ব্যঙ্গ করছেন। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো ঘাঁটলে কিন্তু আমরা দেখতে পাবো যে বঙ্কিমচন্দ্র বাংলা প্রবন্ধের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যে তিনি তন্ময় প্রবন্ধ লিখেছিলেন, অর্থাৎ বিষয় নির্বাচন করেও তিনি প্রবন্ধ লিখেছিলেন। সেই বিষয়ের মধ্যে শিক্ষা আছে, সেই বিষয়ের মধ্যে সাহিত্য আছে, সেই বিষয়ের মধ্যে ধর্ম আছে, এবং তিনি মন্ময় প্রবন্ধ লিখেছিলেন। অনেকগুলো মন্ময় প্রবন্ধ আছে, যেমন লোক রহস্য এবং কমলাকান্তের দপ্তর প্রবন্ধ সংকলনের প্রবন্ধগুলো যদি তাকায়, তাহলে সেই প্রবন্ধগুলোর মধ্যে যে বঙ্কিমচন্দ্র শুধুমাত্র নিজস্ব ভাবনা চিন্তার কথা বলছেন, কোনো যুক্তি তর্ক সাজিয়ে তিনি করছেন না। অর্থাৎ প্রবন্ধের ভাষা খুব স্বচ্ছ, যেটা বলতে চাইছেন খুব ক্লিয়ার বলতে চাইছেন, খুব তীক্ষ্ণ, খুব বুদ্ধিদীপ্ত, এবং ভাষার যে ব্যঞ্জনা, ভাষার যে মারপ্যাচ, সেই মারপ্যাচ কিন্তু খুব জোরালো। একজন উপযুক্ত শব্দ ব্যবহারের দিক থেকে, মানে একজন প্রাবন্ধিক হিসেবে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় পারফেক্ট শব্দ ব্যবহার করতে হয়।
কারণ পারফেক্ট শব্দ না ব্যবহার করতে পারলে সব সময়ের সঙ্গে সঙ্গে বা পরিপ্রেক্ষিত অনুযায়ী শব্দর অর্থ বদলে যায়। এই যে পারফেক্ট শব্দ ব্যবহার এবং একটা সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স গঠন বা বাক্য বিন্যাস বঙ্কিমচন্দ্র প্রবন্ধের খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র প্রবন্ধ নিয়ে যদি যেটাই আলোচনা আমাদের করতে হবে না কেন, তীক্ষ্ণ সহজ সরল ভাষা তিনি বলছেন, খুব ক্লিয়ার করে বলছেন, কোনো লুকোছাপার কথা বলেননি, একদম ক্লিয়ার করে খুব সুন্দর ব্যঞ্জনা মিশিয়ে তিনি বলছেন। সেখানে কখনো শ্লেষ আছে অর্থাৎ সমাজের প্রতি ব্যঙ্গ আছে, যে সমস্ত শব্দ ওগুলো তিনি ব্যবহার করছেন উপযুক্ত পারফেক্ট, কোর্স বদলে অন্য কোনো শব্দ সেই জায়গায় হতে পারে না। এবং সেন্টেন্স কনস্ট্রাকশন, এই যে সেন্টেন্স কনস্ট্রাকশন প্রবন্ধের সব থেকে বড় বিষয় বলে আমার মনে হয়। মানে সেন্টেন্স কনস্ট্রাকশন এবং সরাসরি বলার যে ক্ষমতা যদি না থাকে তাহলে কোনো বড় প্রাবন্ধিক প্রবন্ধ রচনা করতে পারে না। সেই ফলে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো শুধুমাত্র প্রবন্ধ নয়, একটা শিল্প গুণ সমৃদ্ধ হয়ে ওঠে। তাই আজও কিন্তু আমরা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ পাঠ করি। এছাড়াও যারা আরো লিখেছিলেন তাদের মধ্যে অক্ষয়চন্দ্র সরকার, অক্ষয়চন্দ্র সরকারের প্রবন্ধগুলো প্রবন্ধ সংকলনের মূল বিষয় মানে প্রবন্ধের বিষয় হচ্ছে সমাজ এবং কোনো ব্যক্তি, সেই সময়ের স্মরণীয় সমস্ত ব্যক্তি তাদের জীবনকে নিয়ে তিনি প্রবন্ধ লিখেছিলেন। স্বধর্ম, নিজের ধর্মকে নিয়ে তিনি প্রবন্ধ লিখেছিলেন। ভারতবর্ষের মানুষের জীবনের উন্নতি ঘটানোর জন্য আর কি কি করা প্রয়োজন বলে তিনি মনে করছেন সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও কিন্তু তিনি প্রবন্ধ চর্চা করেছেন। এছাড়াও রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্ত একজন, আমরা জানি যে রমেশচন্দ্র দত্ত হচ্ছেন একজন ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা। এই রমেশচন্দ্র দত্ত কিন্তু উপন্যাস লিখেছিলেন। মহারাষ্ট্র জীবন প্রবাদ ইত্যাদি ইত্যাদি তার উপন্যাসের সাথে তিনি কিন্তু বেশ কিছু প্রবন্ধ রচনা করেছিলেন। এই প্রবন্ধগুলোর মধ্যে ইতিহাস উদ্ভ্রান্ত জায়গাতেই এসছে। ভারতবর্ষের ইতিহাস তার গুরুত্বপূর্ণ, সেখানে সাহিত্য আসছে, ইতিহাস আসছে, ধর্ম, সমাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার মধ্যে আমরা পাচ্ছি। অর্থাৎ রমেশচন্দ্র সেনের যে ইতিহাস চর্চা, রমেশচন্দ্র সেনের প্রবন্ধের মধ্যে একটা জাতীয়তাবাদী মতাদর্শ, জাতীয়তাবাদী একটা ভাবনা কিন্তু আমরা রমেশচন্দ্রের মধ্যে পাচ্ছি। রমেশচন্দ্রের বঙ্কিমচন্দ্রের মতনই তার রচনার মতো আমরা একটা সংযত শব্দ ব্যবহার আমরা লক্ষ্য করি। সংযত শব্দ ব্যবহার বঙ্কিমচন্দ্রের মতো কিন্তু আমরা তার রচনাতেও আমরা লক্ষ্য করি এবং অপ্রাসঙ্গিক কোনো কথা তিনি খুব একটা প্রবন্ধের মধ্যে বলেননি। এটাই হচ্ছে রমেশচন্দ্রের প্রবন্ধের একটা সব থেকে বড় বিষয় বা গুণ বলা যেতে পারে। প্রবন্ধের ভাষার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কাছ থেকে তিনি একটা আদর্শকে গ্রহণ করছেন, বঙ্কিমী রীতিকে তিনি অনুসরণ করছেন। এরপর প্রবন্ধের ক্ষেত্রে আরেকজন ব্যক্তি যিনি মূলত ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, একজন মহান মানুষ, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু বাংলা প্রবন্ধের চর্চার যে ধারা, সেই ধারাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। আমরা জানি তিনি বিভিন্ন রকম ধর্মীয় কাজে অংশগ্রহণ করেছেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করার ফলে বিভিন্ন অংশ ঘোরার ফলে ভারতবর্ষ সম্পর্কে তার একটা আলাদা বোধ বা চেতনা কাজ করেছে। এই চেতনার ফলে তিনি পরিব্রাজক, পাশ্চাত্য, বর্তমান ভারত ভাববার কথা, এই সমস্ত প্রবন্ধ তিনি লিখেছিলেন, যেগুলো মূলত অধিকাংশটাই বেলুড় মঠের উদ্বোধন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের পরে যদি বাংলা প্রবন্ধের একটা মাইলস্টোন আমরা ধরি, তাহলে সেই মাইলস্টোনের মধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দকে আমরা মনে রাখবো। স্বামী বিবেকানন্দের প্রবন্ধগুলো আসলে ভারতবাসীকে উদ্বুদ্ধ করে তোলার একটা প্রয়াস। স্বামী বিবেকানন্দের প্রবন্ধগুলো হচ্ছে ভারতবাসীকে উদ্বুদ্ধ করে তোলার একটা প্রয়াস। ভাববার কথা প্রবন্ধে গভীর আলোচনা করেছেন, রামকৃষ্ণদেবকে নিয়ে আলোচনা করেছেন, জ্ঞান অর্জন নিয়ে আলোচনা করেছেন, হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করেছেন। বর্তমান ভারত প্রবন্ধে ভারতবাসীর যে দুঃখ দুর্দশা, ইংরেজ অনুকরণ প্রিয়তা, এই অনুকরণ প্রিয়তা থেকে ভেঙে গিয়ে ভারতবাসীকে সোজা শিরদাঁড়ায় শক্ত করে প্রতিবাদী সত্তা হিসেবে নিজস্বতা নিয়ে বেঁচে থাকার কথা কিন্তু বারবার তিনি বলছেন। হে ভারত ভুলিও না, বারবার তিনি বলছেন হে ভারত ভুলিও না, তুমি ভারতবাসী তুমি ভুলে যেও না, তুমি ইংরেজি অনুকরণ হয়ে থাকবে না। এই যে কথা সংস্কার মুক্ত মন, এই সংস্কার মুক্ত মনের কথা কিন্তু তিনি বলছেন এবং তার পূর্ব পশ্চিম প্রাচ্য পাশ্চাত্য যে প্রবন্ধ, সেই প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধের মধ্যে তিনি একদম ভারতবাসীকে ইংরেজদের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন যে ওরা কোন জায়গায় এগিয়ে আছে এবং ভারতবর্ষ কোন জায়গায় পিছিয়ে আছে।
এই যে তথ্য, যুক্তি, বাক ভঙ্গি, সর্বোপরি তার যে অনুভব, যে মন, তার যে ঋষি সুলভ একটা মন, একটা সন্ন্যাসী যে মন, সেই মন কিন্তু তার প্রবন্ধের মধ্যে দিয়ে উঠে আসছে। তার প্রবন্ধের মধ্যে তিনি একদম কাঠখোট্টা কঠিন ভাষায় লিখছেন এমনটা নয়, সাধু ভাষায় লেখা হলেও শিহরণ জাগায় তার প্রবন্ধ। একইভাবে বঙ্কিমচন্দ্রের মতন পরবর্তীকালে যদি আমরা স্মরণীয় প্রাবন্ধিক হিসেবে মনে রাখি, তাহলে স্বামী বিবেকানন্দকে আমরা অবশ্যই মনে রাখবো। এছাড়াও সখারাম গণেশ দেউস্কর আছে। সখারাম গণেশ দেউস্কর বঙ্গভঙ্গ আন্দোলনের বা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ। দেশের কথা, অর্থাৎ ধীরে ধীরে দেখতে পাওয়া যাচ্ছে এই যে প্রবন্ধগুলো, প্রবন্ধের যারা লিখছেন তাদের মধ্যে একটা দেশপ্রেমকে জাগ্রত করার একটা চেষ্টা কিন্তু তারা করছেন বারবার। কারণ সখরাম গণেশ দেউস্করের প্রবন্ধগুলো যদি দিকে তোমরা তাকাও, তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রবন্ধের বিষয় হচ্ছে এক একটা ব্যক্তি, অর্থাৎ জীবন কেন্দ্রিক প্রবন্ধ। বাজিরাও, কোনোটার নাম আনন্দীবাই, কোনোটার নাম শিবাজী মহন্ত, কোনোটার নাম শিবাজী, কোনোটার নাম শিবাজী দীক্ষা, মহামতি রানাডে, তিলক, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান যে সমস্ত লাইমলাইটে থাকা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাদের নাম উচ্চারণের মধ্য দিয়ে আমরা যেন আরো নিজেরা উদ্বুদ্ধ হয়ে পড়ি, সেই সমস্ত মানুষদের কথা কিন্তু তিনি তার এই প্রবন্ধের মধ্যে রেখেছেন, অর্থাৎ প্রবন্ধে তিনি বিষয় করে তুলেছেন। এছাড়াও এখানকার হরপ্রসাদ শাস্ত্রীর কথা আসছে, যিনি মূলত ঐতিহাসিক অনেক উপন্যাস লিখেছিলেন। তবে হরপ্রসাদ শাস্ত্রী একজন ঐতিহাসিক হিসেবে অনেক বেশি স্মরণীয়। তার প্রবন্ধগুলোর মধ্য দিয়ে আমরা ইতিহাসের যে ভাবনা, ইতিহাসের যে চিন্তা চেতনা খুঁজে পাই। ভারত মহিলা, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত প্রবন্ধগুলো হরপ্রসাদ শাস্ত্রীকে বাংলা সাহিত্যের জগতে, মানে প্রবন্ধ সাহিত্যের জগতে একটা সম্মান দিয়ে রেখেছে। এছাড়াও শিবনাথ শাস্ত্রীর কথা আমরা উল্লেখ করতে পারি। শিবনাথ শাস্ত্রী প্রবন্ধগুলোর মধ্যে দিয়েও আমরা সমাজ সংস্কারের কথা পাচ্ছি। তার প্রবন্ধগুলোর মধ্যে দিয়ে ভারতের যে প্রচারিত যে ধর্ম, ব্রাহ্ম ধর্ম, সেই ব্রাহ্ম ধর্মকে তিনি কিভাবে আরো উন্নত করে তুলতে পারেন, সেই সমস্ত প্রসঙ্গে কিন্তু তিনি আলোচনা করেছেন। ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে 19 শতকের যে প্রবন্ধ সাহিত্য, সে প্রবন্ধ সাহিত্য আসলে ধর্মের বাইরে বেরিয়ে ব্যক্তির নিজস্ব জীবনের কথা বলছে, ব্যক্তির নিজস্ব জীবন ভাবনার কথা বলছে, মতাদর্শের কথা বলছে। সেখানে আমরা প্রবন্ধ শুধুমাত্র বিষয় অনুযায়ী নয়, সেখানে আমরা নতুন প্রবন্ধের দিক দেখতে পাচ্ছি, সেটাকে আমরা মনময় প্রবন্ধ বলছি। অর্থাৎ শুধুমাত্র তন্ময় বা সাবজেক্টিভ প্রবন্ধ নয়, সেখানে আমরা মনময় বা ব্যক্তি নিষ্ঠ যে প্রবন্ধ বা বস্তুনিষ্ঠের পাশাপাশি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের আমরা একটা ধারা 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই প্রবন্ধ কিন্তু অনেক বেশি উন্নত প্রবন্ধ হয়েছিল। অর্থাৎ প্রবন্ধের যে স্ট্রাকচার 19 শতকের শুরুর দিকে তৈরি হচ্ছিল, 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে কিন্তু সেই স্ট্রাকচার কিন্তু একটা ভালো জায়গায় তৈরি হয়েছে এবং বেশ ভালো ভালো কিছু প্রাবন্ধিক কিন্তু আসছে, যাদের রচনা কিন্তু আমাদের মনে রাখার একটা জায়গা তৈরি করে দিচ্ছে বা প্রবন্ধ সাহিত্যকে যেন কোথাও আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। চলে আসবো আমরা এরপর বাংলা কথা সাহিত্যের চর্চা। কথা সাহিত্যের চর্চার জায়গাটা খুবই সহজভাবে আমি বলার চেষ্টা করবো যে বাংলা কথা সাহিত্য মানে হচ্ছে বাংলা উপন্যাস এবং ছোট গল্প। এই উপন্যাস এবং ছোট গল্পকে নিয়েই তৈরি হচ্ছে কথা সাহিত্য। এই কথা সাহিত্যের শুরুতে যারা উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, আমরা জানি যে উপন্যাস লেখার যারা চেষ্টা করেছিলেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে আমরা কাউকে মনে রাখবো না, তবে শ্রেষ্ঠ যিনি উপন্যাস লিখেছিলেন বা প্রথম সার্থক ঔপন্যাসিক হিসেবে যাকে আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্রের 1865-তে দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের দাবিদার। তার মানে এটা নয় যে তার আগে আর কেউ বাংলা উপন্যাস লেখার চেষ্টা করেনি বা উপন্যাস লেখা হয়নি। হঠাৎ করে বঙ্কিমচন্দ্র 1865-তে একটি উপন্যাস লিখে ফেললেন, ব্যাপারটা এমন নয়। বঙ্কিমচন্দ্রের আগে যারা বাংলা উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে ভবানীচরণের কথা উল্লেখ করা যেতে পারে, তাদের মধ্যে আমাদের উল্লেখ করা যেতে পারে প্যারীচাঁদ মিত্রের কথা, তার আড়ালের ঘরে দুলাল বা কালীপ্রসন্ন সিংহের পুতুল পেঁচা নকশার কথা উল্লেখ করা যেতে পারে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা উপন্যাসের লক্ষণ আমরা পাচ্ছি, যদিও সেগুলো সাকসেসফুল উপন্যাস হয়ে উঠছে এমন তো নয়। আমরা বাদ দিতে পারবো না বুধের মুখোপাধ্যায়ের যে ঐতিহাসিক উপন্যাস বা স্বপ্নবদ্ধ ভারতবর্ষের যে ইতিহাসের
যে কথা, তার যে পার্ট ঐতিহাসিক উপন্যাসের পার্ট, যে সফল স্বপ্ন এবং অনুভূতির বিনিময়, এগুলো হতে পারে গদ্য সাহিত্যের নিদর্শন, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু উপন্যাসের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের সার্থক রচয়িতা হলেও বঙ্কিমচন্দ্রের আগে অনেকেই উপন্যাস লেখার একটা প্রচেষ্টা করেছিলেন বা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, ভূদেব মুখোপাধ্যায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম আমাদের মনে রাখতে হবে। প্রাক বঙ্কিম পর্বের বাংলা কথা সাহিত্যে যারা চর্চা করেছিলেন তাদের মধ্যে এনারা হচ্ছেন অন্যতম। এরপর চলে আসে আমরা বঙ্কিমচন্দ্র। না, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী একটা বাংলা সাহিত্যে মাইলস্টোন হয়ে গেল। কেন হয়ে গেল? না, উপন্যাসের যে গুণ, উপন্যাসের যে ধর্ম, সমস্ত জায়গাটাতে বঙ্কিমচন্দ্র যেন একদম কংক্রিট, মানে প্রত্যেকটা জায়গাতে পেপারে তিনি যেন পাস করে গেলেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে, বাংলা উপন্যাসের যে প্রধান গুণ, সেটা হচ্ছে একটি কাহিনী, যেটা দুর্গেশ নন্দিনীর মধ্যে ছিল, যেটা কিন্তু আলালের ঘরের মধ্যে, আলালের ঘরের দুলাল বা উপন্যাসের নকশার মধ্যে সেইভাবে ছিল না। উপন্যাসের দ্বিতীয় যে গুণ, দ্বিতীয় যে দিক, সেটা হচ্ছে চরিত্র, যেটা কিন্তু আলালের ঘরের মধ্যে ছিল না, একমাত্র দুর্গেশ নন্দিনীর মধ্যে আমরা পাচ্ছি, যেখানে চরিত্র আসছে। সেখানে লেখকের নিজস্ব জীবন দর্শনের কথা পাচ্ছি, লেখকের নিজস্ব যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের ছোঁয়া কিন্তু আমরা এই রচনার মধ্যে পাচ্ছি। সমকালকে তিনি কখনোই অস্বীকার করছেন না, যদিও দুর্গেশ নন্দিনীর উপন্যাসের মধ্যে যে ইতিহাসের একটা আবহ, মানে অর্থাৎ পশ্চাতে কিন্তু একটা ইতিহাসকে নিয়ে তিনি এটা লিখেছিলেন, প্রথম উপন্যাস, এটা ঐতিহাসিক উপন্যাসের দাবি রাখছে, কিন্তু সব দিক বিচার করে বলা যেতে পারে যে এই উপন্যাসের মধ্যে এমন কিছু গুণ আছে, সেটাই জন্যই সেটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হয়ে উঠছে, তার আগের রচনাগুলো উপন্যাস হচ্ছে না। অর্থাৎ বঙ্কিমচন্দ্র উপন্যাসের যে প্রধান ধর্ম, সেই ধর্মের মধ্যে একটি হচ্ছে কাহিনী, দুই হচ্ছে চরিত্র, তিন হচ্ছে বিশ্লেষণ, চার হচ্ছে বর্ণনা শক্তি বা বর্ণনা ক্ষমতা, পাঁচ হচ্ছে তার নিজস্ব যে জীবন দর্শন। এই সমস্ত জায়গাটাতে বঙ্কিমচন্দ্র সুন্দরভাবে ছুঁয়ে গেছেন। তাই তার দুর্গেশ নন্দিনী হয়তো খুব উন্নত মানের রচনা নয়, কিন্তু একটা ভালো রচনা হিসাবে, একটা প্রথম এগিয়ে চলার ক্ষেত্রে মাইলস্টোনের কাজ করছে। অর্থাৎ প্রথম দিকের যে পথ চলা উপন্যাসের শুরু, সেই উপন্যাসের পথ চলা শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর মধ্য দিয়ে। এছাড়াও বঙ্কিমচন্দ্র আরো অনেক উপন্যাস লিখেছিলেন, সেটা তোমরা যে কোনো নোটস দিয়ে দেখে নিতে পারো। তো বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা করতে গিয়ে, বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে নিয়ে আলোচনা করতে গিয়ে কয়েকটা কথা বলতে হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের বিষয় মূলত তিনটি। একটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ ইতিহাসের বিষয়কে, অর্থাৎ ইতিহাস তার উপন্যাসের মধ্যে একটা থাকছে। কোথায় থাকছে ইতিহাসটা? ইতিহাসটাকে তিনি পিছনে রাখছেন, সামনে কাহিনী, পিছনে ইতিহাস। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আমাদের রাজসিংহ, এগুলোর নাম আমরা কিন্তু উল্লেখ করছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না বেশি করে। এই যে ইতিহাসকে কেন্দ্র করে থাকা একটা ইতিহাস আশ্রিত রোমান্স, যেটাকে আমরা ঐতিহাসিক বলতে পারি, এই ইতিহাস আশ্রিত রোমান্স ধর্মী রচনাগুলোকে একটি পর্যায়ের উপন্যাস বলা যেতে পারে। উপন্যাসের মধ্যে আরেকটি আসছে বঙ্কিমচন্দ্রের, সেটা হচ্ছে সমাজ, যেটাকে আমরা সামাজিক উপন্যাস বলছি, যেগুলোর মধ্যে বিষবৃক্ষ আসছে, কৃষ্ণকান্তের উইল আসছে, সমকালীন সমাজের যে সমস্ত সমস্যা, অর্থাৎ মূলত এখানে বিধবা নারীকে কেন্দ্র করে বা বিধবা বিবাহকে কেন্দ্র করে যে সমস্যা এবং পারিবারিক ভাঙন কিভাবে ঘটছে, সেই ছবি কিন্তু বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্যে আমরা পাচ্ছি। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে ইতিহাসের সাথে সাথে সমাজ কিন্তু আসছে, এবং আরেকটি জায়গা কাজ করছে, সেটা হচ্ছে সমাজে নারী পুরুষের কথা বলতে গিয়ে নরনারীর যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, যে জটিলতা, এবং তার আরো একটি ধরনের উপন্যাস আনন্দমঠ এবং দেবী চৌধুরানীর কথা যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা দেখবো একটা তত্ত্ব আসছে, একটা থিওরি কাজ করছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সব থেকে গুরুত্বটা হচ্ছে এটাই যে বঙ্কিমচন্দ্র ইতিহাসকে কেন্দ্র করে তিনি উপন্যাস লিখছেন, এবং ইতিহাসকে তিনি সামনে আনছেন না, ইতিহাসকে তিনি প্রথমে আনছেন। যদিও তার শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ, সেখানে কিন্তু সরাসরি আমরা
ঐতিহাসিক চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি। ঐতিহাসিক চরিত্রের ছাড়াও তিনি আরো বেশ কিছু চরিত্র নির্মাণ করছেন। কোনো কোনো অংশে তিনি ইতিহাসকে সৃজন করেছেন, কোনো কোনো অংশে তিনি অংশকে পরিবর্তন করেছেন, অর্থাৎ সংযোজন বিয়োজন তিনি ঘটিয়েছেন। এইটা হচ্ছে বঙ্কিমের ঐতিহাসিক উপন্যাসের একটি ভাগ বা একটি গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয়ত হচ্ছে বঙ্কিমচন্দ্র সামাজিক উপন্যাস যেগুলো খুব সমাজের প্রচলিত কাহিনী, যেমন কৃষ্ণকান্তের উইল, বিষুবৃক্ষ, রজনী, রাধারানী, ইন্দিরা, এই সমস্ত উপন্যাসগুলোতে বঙ্কিমচন্দ্র নারী পুরুষের প্রেম কথাকে গুরুত্ব দিয়েছেন। তার আগে বাংলা উপন্যাস তো তৈরি হয়নি এবং বাঙালি নারী পুরুষের প্রেমকে গদ্য আকারে লেখার কোনো প্রচেষ্টা সেইভাবে তৈরি হয়নি। সুতরাং বঙ্কিমচন্দ্র সেদিক থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। বঙ্কিমচন্দ্র রচনায় নারী পুরুষের জীবন, তার দুঃখ, যন্ত্রণা, আশা, বেদনা, ভালোবাসা সমস্তটাই গুরুত্ব পাবে, অর্থাৎ টোটালি একটা মানুষের লাইফস্টাইল, তার যে জীবন শৈলী, সমস্ত দিকে বঙ্কিমচন্দ্র গুরুত্ব দিয়েছেন। এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন সব থেকে গুরুত্বপূর্ণ আধুনিক উপন্যাসের আমরা যদি বলি, আলোচনার দিকে রাখি, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সাইকোলজিক্যালি জায়গাটাকে বঙ্কিমচন্দ্র গুরুত্ব দিয়েছেন। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন যারা, তাদের মধ্যে আমরা আলোচনা করব সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে আমার মনে আছে যে বারবার পালৌমের কথা বলা হয়েছে, আমাদের প্রতাপ চাঁদের কথা, জাল প্রতাপ চাঁদের মতো রচনাও কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি। তিনিও কিন্তু মূলত ইতিহাসকে গুরুত্ব দিয়েছেন। এছাড়া রমেশচন্দ্র দত্তের রচনাগুলোর মধ্যে বঙ্গবিদিতা, মাধবী কঙ্কন, যে উপন্যাসগুলো তিনি লিখছেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমী ধরনকে তিনি অনুসরণ করছেন। বঙ্কিমচন্দ্রের যে ধারা, ঐতিহাসিক উপন্যাস রচনার যে ধারা বঙ্কিমচন্দ্র সৃষ্টি করে গেছেন, সেখান থেকে বিশেষভাবে বেরোতে পারছেন এমনটা কিন্তু নয়। তবে তার সামাজিক উপন্যাসগুলো অনেক উন্নত। সমাজ এবং সংসার এই দুটো উপন্যাস কিন্তু তার সামাজিক উপন্যাসের মধ্যে আসছে। অর্থাৎ রমেশচন্দ্র দত্ত তিনিও কিন্তু বঙ্কিমচন্দ্রের মতোই ঐতিহাসিক উপন্যাস লিখছেন। অর্থাৎ 19 শতকের যে ট্রেন্ড চলছিল, সেই ট্রেন্ড নির্মাণ করলেন বঙ্কিমচন্দ্র। যে ট্রেন্ড হচ্ছে হিস্টোরিক্যাল নোভেল বা ঐতিহাসিক উপন্যাস, যে ধারাকে এগিয়ে নিয়ে গেছেন সঞ্জীব চন্দ্র, যে ধারাকে এগিয়ে নিয়ে গেছেন রমেশচন্দ্র। কিন্তু এই ধারা বেশি দিন এগোয়নি, বা যিনি এই ধারাকে ব্রেক করছেন তিনি হচ্ছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বলা যেতে পারে বাংলা সাহিত্যে হাস্যরসের যে কারিগর, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আমরা ঈশ্বরগুপ্তের মধ্যে যেমন আমরা হাস্যরসের কথা পেয়েছিলাম, ত্রৈলোক্যনাথের রচনার মধ্যে আমরা কিন্তু একটা অদ্ভুত একটা হাস্যরসের কথা পাবো। যেমন তার রচনাগুলোর মধ্যে নাম যদি আমি দেখি, নাম শুনলে আমাদের একটা একটা হাসির রেস তৈরি হয়ে যায়। যেমন ফোকলা দিগম্বর, মুক্তমালা, ময়না কোথায়, পাপের পরিণাম, ডমরু চরিত। তিনি আসলে যে ধরনের উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসের মূল বিষয় হচ্ছে হাস্যরস। তিনি এমন এক ধরনের হাস্যরস বা কৌতুককে সাক্ষী রেখে উপন্যাস লিখেছিলেন, যেখানে তার নিজস্ব উদ্ভট, কিছুটা বলা যেতে পারে সুকুমার রায়ের আবোল তাবোলে যেমন আমরা উদ্ভট রসের কথা পেয়েছিলাম, সেখানে যেমন আমরা কাতুকুতু বুড়োর কথা পেয়েছিলাম, আমরা যেমন কুমড়ো পটাশের মতো চরিত্র পেয়েছিলাম, ত্রৈলোক্যনাথের উপন্যাসের মধ্যেও কিন্তু আমরা এইরকম বেশ কিছু চরিত্রের কথা পাচ্ছি, যেগুলো হয়তো বাস্তবের সঙ্গে তাদের কোনো মিল নেই। কিন্তু ত্রৈলোক্যনাথের উপন্যাস যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে দেখতে পাবো যে সমাজের যে সমস্ত ঘটমান বিষয় যেগুলো ঘটছে, সেগুলো ভালো হোক বা মন্দ হোক, যে মন্দ ঘটনাটা ঘটছে, ত্রৈলোক্যনাথ কিন্তু তার বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। হয়তো প্রতিবাদের ভাষাটা সরাসরি নয়, কিন্তু ব্যঙ্গের আকারে হলেও তিনি প্রতিবাদ করেছেন। এই যে সমকালীন মানুষ, সেই সমস্ত যারা মানুষ 19 শতকে ছিল, তাদের যে মিথ্যাচার, তাদের সভ্যতা, তাদের যে অপরাধ করার প্রবণতা, এইগুলোকে কিন্তু তিনি তুলে আনছেন তার রচনার মধ্যে। এবং সেই সমস্ত চরিত্রগুলোর মধ্যে দিয়ে যারা হাস্যরস, তাদের প্রতি একটা ব্যঙ্গকে আসলে অনেক বেশি পরিচিত করছে। বলা যেতে পারে একটু অন্য ধারার যারা উপন্যাস লিখেছিলেন, তাদের মধ্যে ত্রৈলোক্যনাথ কিন্তু অন্যতম। তার বিখ্যাত রচনা কিন্তু কঙ্কাবতী, ডমরু চরিত, এইগুলো হচ্ছে তার বিখ্যাত রচনা। এগুলো মূলত আজগুবি, ব্যঙ্গ, বলা যেতে পারে একদম রঙ্গ তামাশামূলক উদ্ভট রসের রচনা, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে সমাজের গভীরে ডুব দিয়ে তিনি সমাজের একদম গভীরে থাকা
যে ধ্রুব সত্য, গভীরে থাকা যে অপরাধ, গভীরে থাকা যে খুঁটিনাটি বিষয়, সেগুলোকে তিনি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু ফর্মটাকে তিনি অন্যভাবে নিয়েছেন, যে ফর্মটা যেটা নিয়েছেন সেটা হচ্ছে একটা ব্যঙ্গের ফর্ম। নেক্সট হচ্ছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। তারকনাথ গঙ্গোপাধ্যায় তিনি এই বঙ্কিমচন্দ্রের মতোই তিনিও কিন্তু ঐতিহাসিক উপন্যাসের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। নতুন কিছু করেনি, মূলত সমাজ সংসারের যে টাইপ চরিত্রগুলোকে নিয়ে তিনি কিছু উপন্যাস লিখেছেন, যে খুব সফল উপন্যাসিক এমনটা নয়। তার হরিষে বিষাদ, তিনটি গল্প, অদৃশ্য বিন্দু, এই সমস্ত তিনি লিখেছিলেন। কোনো বিশিষ্টতার বিশেষ কোনো পরিচয় তিনি দিতে পারেননি, তিনি নতুন কোনো দিক করতে পারেননি। তবে তার স্বর্ণলতা উপন্যাসটি তার খ্যাতি আসলে তাকে সম্মানিত করেন। চলে আসবো আমরা পরবর্তী একজন অপ্রধান বঙ্কিম পরবর্তী যারা অপ্রধান সাহিত্যিক হিসেবে আছেন বা কথা সাহিত্যিক আছেন, তাদের মধ্যে মীর মোশাররফ হোসেন তার বিষাদ সিন্ধু রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বিষাদ সিন্ধু রচনাটার মধ্য দিয়ে আমরা যেন তাকে মনে রাখবো। এখানে বলা যেতে পারে একটি বৃহৎ আকার একটি উপন্যাস, একটি বলা যেতে পারে এটা একটি মহাকাব্যিক উপন্যাস। অনেকগুলো পর্বে, মূলত 3টি পর্বে কিন্তু এই রচনাটি লেখা, বিষাদ সিন্ধু কাব্যটি লেখা, মানে বিষাদ সিন্ধু উপন্যাসটি লেখা, কাব্য নয় এটি। এটি 3টি পর্বে লেখা, মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং ইজিত পর্ব। এছাড়াও তিনি উদাসীন পথিকের কথা নামক একটি রচনা লিখেছিলেন, যেটি খুবই সমকালীন পত্রিকায় প্রভাব ফেলেছিল। বেহুলার গীতা বিনয় লিখেছিলেন। অর্থাৎ সমকালীন বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির সুবাদে মীর মোশাররফ হোসেনের বাংলা সাহিত্যে হাতে খড়ি, এবং তার শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে যেটা বারবার উচ্চারিত হয় সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। বাংলা কথা সাহিত্য আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষাদ সিন্ধুকে মনে রাখবো। অর্থাৎ বঙ্কিমের যে ধারা, বঙ্কিমের ধারা থেকে কিছুটা হলেও বেরিয়ে গিয়েছিলেন ত্রৈলোক্যনাথ, সেই ধারাকে আরেকটু বেরিয়ে গিয়েছিলেন বিষাদ সিন্ধু রচয়িতা আমাদের মোশাররফ হোসেন। তিনি মূলত চেয়েছিলেন যে জাতীয় মহাকাব্য হিসাবে এটাকে তৈরি করতে এবং মুসলমান সম্প্রদায়ের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। তার রচনার মধ্যে দিয়ে তিনি আসলে মুসলমান সমাজকে তুলে ধরেছেন। সাহিত্যে কিন্তু মুসলমানদের জীবন কথাকে তিনি ফুটিয়ে তোলার মধ্য দিয়ে তাদের সমাজে অগ্রগতির পথকে প্রশস্ত করেছেন। পরবর্তীকালে অপ্রধান ঔপন্যাসিক হিসাবে যারা ইতিহাস ধর্মী উপন্যাস লিখেছিলেন, তাদের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী তার মেয়ের বই উপন্যাসটি খুবই স্মরণীয়তার দাবি রাখে। আঞ্চুমালাও তার একটি উপন্যাস, সেই সমস্ত উপন্যাসের মধ্যে দিয়ে মূলত বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই সময়কালের ইতিহাসকে তিনি তুলে ধরেছেন। আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী একজন ঐতিহাসিক, তাই অস্বীকার করার কোনো জায়গায় নেই যে তার রচনার মধ্যে ইতিহাসের কোনো রেশ পাবো না, বরং ইতিহাসকে তিনি আরো বেশি করে তার সাহিত্যে হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী অপ্রধান ঔপন্যাসিক হলেও তার রচনার মধ্যে ইতিহাসের আমরা রেশ বা ইতিহাসের আমরা যে আস্বাদ সেটাকে খুঁজে পাবো। এই পর্বে মহিলা ঔপন্যাসিক হিসাবে স্বর্ণকুমারী দেবী আলোচিত একজন ব্যক্তিত্ব। স্বর্ণকুমারী দেবীর যে সমস্ত রচনা, দ্বীপ নির্মাণ, মালতী বা নিবার রাজ ঐতিহাসিক উপন্যাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। তার বিদ্রোহ আছে, এছাড়া কাহাকি উপন্যাসের মধ্যে তিনি খুব স্মরণীয়। তিনি যে সমস্ত উপন্যাসগুলো লিখেছিলেন সে সমস্ত উপন্যাসগুলো হচ্ছে সামাজিক উপন্যাস আছে এবং ঐতিহাসিক উপন্যাস আছে এবং পারিবারিক উপন্যাস। সামাজিক, পারিবারিক এবং ঐতিহাসিক, এই 3 ধরনের উপন্যাস তিনি লিখে গেছেন। অন্যতম একজন প্রতিভাবান ব্যক্তি। ঠাকুরবাড়ির যারা সাহিত্য চর্চা করে জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে বিশেষত মহিলা হিসাবে যারা জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে স্বর্ণকুমারী দেবী খুবই একটা উচ্চ স্থান অধিকার করে আছেন। তার নিজস্ব রুচি, চিন্তা ভাবনা, পরিষ্কৃত মন, তার একটা যে স্বদেশ প্রেম, সেই স্বদেশ প্রেমের ছবি তার রচনা আমরা পাচ্ছি। এছাড়া অপ্রধান ঔপন্যাসিক হিসাবে যোগেশচন্দ্র বসুর কথা উল্লেখ করতে হয়। যোগেশচন্দ্র বসু বিভিন্ন পত্র পত্রিকায় লেখার সুবাদে তিনি তার বাংলা সাহিত্যে হাতে খড়ি হচ্ছেন এবং তার যে রচনা আছে, রচনাগুলোর নাম যদি আমি দেখি, বাঙালি চরিত, চিনিবা চরিতামৃত, কালাচাঁদ, ন্যাড়া হরিদাস, এই সমস্ত রচনাগুলো মূলত নকশাও নয় কিন্তু রঙ্গরসিকতা, অর্থাৎ বাংলা রঙ্গরসিকতার ধারা, অর্থাৎ রঙ্গরসিকতার ধারা যেটা আমরা ত্রৈলোক্যনাথের মধ্যে পেয়েছিলাম, সেই রঙ্গরসিকতার ধারাকে আরো এগিয়ে নিয়ে গেছেন। হাস্যরসের যে রেশে তিনি নির্মাণ করেছেন
বলা যেতে পারে ব্যঙ্গ বিদ্রুপধর্মী যে উপন্যাস, রঙ্গ তামাশাধর্মী যে উপন্যাস, সেই উপন্যাসের একটা দিক নির্মাণ করেছেন তিনি হচ্ছেন মডেল ভগিনী রচয়িতা যোগেশচন্দ্র বসু। এইভাবে বঙ্কিম পরবর্তীকালে উপন্যাস যদি আমরা আলোচনা করি, বঙ্কিমচন্দ্রের পূর্বে অনেকেই উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র সেখানে এক্সেপশনাল, বঙ্কিমচন্দ্র সেখানে অগ্রজ। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের যে প্রচলিত যে ধারা, দ্রুত ধারা সাহিত্য চর্চা শুরু হয়, মানে উপন্যাস চর্চা শুরু হয়, একটু ইতিহাস একটু সমাজ, বঙ্কিমচন্দ্রের এই দেখানোর পথেই কিন্তু অনেকেই সাহিত্য চর্চা করেছিলেন। তারা অধিকাংশ ক্ষেত্রে ঐতিহাসিক, সামাজিক এবং পারিবারিক, ঐতিহাসিক, সামাজিক এবং পারিবারিক উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। পরবর্তীকালে সন্দীপচন্দ্র, রমেশচন্দ্র, তারকনাথ গঙ্গোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, স্বর্ণকুমারী দেবী, যোগেশচন্দ্র, মীর মশাররফ হোসেন, এদেরকে আমরা মনে রাখবো। তবে ব্যতিক্রমী হিসেবে রঙ্গ তামাশাধর্মী যারা লিখেছিলেন তাদের মধ্যে আমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং যোগেশচন্দ্র বসুকে আমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করব। চলে আসছে আমরা নাট্য সাহিত্য। নাট্য সাহিত্যের দিকে আমরা দেখি যে বাংলা সাহিত্যের যে অনেকগুলো শাখা, তার মধ্যে নাট্য সাহিত্য হচ্ছে গুরুত্বপূর্ণ। নাটক বাংলা সাহিত্যের প্রথম যে ট্র্যাজেডি, সেটা আমরা দেখতে পাবো মধুসূদনের হাত ধরেই আসছে। মধুসূদনকে আমরা বাংলার প্রথম সার্থক নাট্যকার বলছি, কিন্তু এই ক্ষেত্রেও গল্পটা আমাদের বঙ্কিমচন্দ্রের মতোই। বঙ্কিমচন্দ্রের মতোই এখানে মধুসূদন হঠাৎ করে নাটক রচনা করলেন না, তার আগেও কিন্তু আরো অনেকে নাটক লিখেছিলেন। তাদের মধ্যে তারাচরণ শিকদার, ঋষি গুপ্ত, এনারা সব আছেন যারা মূলত যে সমস্ত নাটকগুলো লিখেছিলেন সেই নাটকের বিষয় হচ্ছে সংস্কৃত থেকে নেওয়া। মধুসূদনের পূর্বে যারা নাটক লিখছেন, বাংলা নাটক লিখছেন, তাদের অধিকাংশ নাটকই কিন্তু সংস্কৃত থেকে নেওয়া। সংস্কৃত থেকে নেওয়ার ফলে নাটকগুলোর মধ্যে নিজস্বতা, অর্থাৎ ক্লাসিসিটি হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু নিজস্বতা খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে মধুসূদন দত্ত যখন লিখছেন এই সমকালে তারও পূর্বে যদি দেখতে পারি, তাহলে হচ্ছে রামনারায়ণ তর্করত্ন একজন চেষ্টা করছেন বাংলা নাটক লেখার, তার কুলিনকুলো সর্বস্ব নাটক, যেখানে তিনি এতদিনের যে চিরাচরিত সংস্কৃত নাটকের যে রীতি বা যে গতানুগতিক পদ্ধতিতে সংস্কৃত নাটক লেখা হচ্ছে, সংস্কৃত নাটকের অনুকরণে বাংলা নাটক লেখা হচ্ছিল, এই ধারা থেকে সরে গিয়ে সমকালীন কৌলিন্য প্রথার যে ভয়াবহতা, কুলিন প্রথার বা কৌলিন্য প্রথার যে ভয়াবহতা, সেই ভয়াবহতাকে বিষয় করে তিনি নাটক লিখলেন, এবং এই নাটকটার নাম হচ্ছে কুলিনকুলো সর্বস্ব। এছাড়াও নবনাটক লিখেছিলেন। তার এই যে প্রয়াস, এই প্রয়াসকে উদ্বুদ্ধ হয়ে কালীপ্রসন্ন সিংহ বাবু নাটক লেখার চেষ্টা করেছিলেন, যদিও এইগুলো সবই চাপা পড়ে গেছে মধুসূদনের প্রতিভার আড়ালে। মধুসূদন দত্তের নাটক একটু অন্য রকমের নাটক। মধুসূদনের নাটক বাংলা নাট্য সাহিত্যের একটা দিগন্ত খুলে দিয়েছিল, একটা মাইলস্টোন হয়ে গিয়েছিল মধুসূদন। কারণটা হচ্ছে এটাই যে মধুসূদন, আমরা জানি যে বিদেশে দীর্ঘদিন থাকার ফলে বিদেশের নাটক দেখা, অপেরা, থিয়েটার ইত্যাদি দেখার ফলে মধুসূদনের একটা আলাদা চোখ তৈরি হয়ে গেছিল, নাটক সম্পর্কে তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছিল। ফলে মধুসূদন দত্ত যখন এখানে এসে নাটক দেখছেন, তখন তার নাটক দেখতে কিন্তু মোটেই ভালো লাগে। তিনি বলছেন, অলিক কুনাট্য রঙে মজে লোক রাড়ে মন্দির রুখিয়ে পারে না বিষয়, অর্থাৎ এই সমস্ত নাটক দেখে কিন্তু তিনি মোটেই খুশি হতে পারেননি। তখন তিনি সিদ্ধান্ত নেন যে না, তিনি নাটক রচনা করবেন। তার প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা। পরবর্তীকালে তিনি পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন নাটক লিখেছেন। নাটক ছাড়াও তিনি প্রহসন লিখেছিলেন, যেটাকে আমরা ফার্স্ট বলে থাকি ইংরেজিতে। এই প্রহসন লিখেছিলেন বুড়ো শালিকের ঘাড়েরও কি বলে সভ্যতা রচনা করে। মধুসূদন বিষয় যেটাকে করলেন সেটা হচ্ছে ইতিহাসকে বিষয় করলেন, সমাজ যে ইতিহাসকে বিষয় করে তিনি নাটক লেখা শুরু করলেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই রচনাগুলোর মধ্য দিয়ে, মধুসূদনের রচনাগুলোর মধ্য দিয়ে প্রাচ্য ভাবনার সাথে সাথে পাশ্চাত্য বিভিন্ন নাটকের প্রভাব কিন্তু আমরা সরলভাবে পাচ্ছি। অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটোর সমন্বয় কিন্তু মধুসূদনের রচনা পাচ্ছি। মধুসূদন প্রথম নাট্যকার যিনি কৃষ্ণকুমারী নাটকের মধ্যে আধুনিক রীতিকে দেখিয়েছেন। ট্র্যাজিক নাটক আমরা বলতে পারি। কৃষ্ণকুমারী যে আত্মাহুতি বা সুইসাইড হয়ে যাওয়ার পরে বাংলা নাটকের প্রথম পূর্ণ ট্র্যাজেডি, তার আগে কোনো বাংলা পূর্ণ ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক ছিল না।
মধুসূদন সেখানে প্রথম একটা দিক তৈরি করলেন, নাটক তৈরি করলেন যে নাটক কিভাবে হবে, একটা নাটককে অনেকগুলো অঙ্কে বা পর্যায়ে তিনি ভাগ করলেন। সেই নাটকের মধ্যে চরিত্রকে আনলেন, চরিত্রের উত্থান পতনকে আনলেন, এই সমস্ত করে মধুসূদন প্রাচ্য এবং পাশ্চাত্য বিভিন্ন জায়গা থেকে তিনি ভাবনা গ্রহণ করলেন। ভাবনা গ্রহণ করে মধুসূদন বাংলা নাটকের একটা কায়া নির্মাণ করলেন। কায়া মানে একটা স্ট্রাকচার তৈরি করলেন। পরবর্তীকালে যারা নাটক লিখছেন, যারা নাটক লেখার দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারা কিন্তু অনেকেই মধুসূদনের এই ধারাকে গ্রহণ করেছেন। যেমন কাব্য সাহিত্যের ক্ষেত্রে মধুসূদনের ধারাকে গ্রহণ করেছিলেন হেমচন্দ্র নন্দচন্দ্র, ঠিক তেমনি এখানেও মধুসূদনের তৈরি করে দেওয়া নাটকের বাংলা নাটকের যে রীতি বা কায়া, সেই কায়াকে অনেকেই অনুসরণ করেছে। পরবর্তী নাটকের হিসেবে আমরা দীনবন্ধু মিত্রের নাম উল্লেখ করব। দীনবন্ধু মিত্র বিখ্যাত নাটক হচ্ছে নীলদর্প নাটক। এই নীলদর্প নাটকের জন্য তিনি বাংলা সাহিত্যে বিরাজ করেছেন বা বিরাজ করবেন চিরকাল। তার এছাড়াও সদর একাদশী বা বিয়ে পাগলা যে সমস্ত নাটকগুলো বা ফার্স্ট তিনি লিখছেন, সেগুলোর বিশেষত্ব হচ্ছে এটাই, নীলদর্প নাটক তার প্রথম নাটক এবং এই নাটকের মধ্য দিয়ে বাংলা সামাজিক নাটকের পথ চলা শুরু। মধুসূদন দেখিয়ে দিলেন যে পৌরাণিক নাটক লেখা কিভাবে লিখতে হয়, পৌরাণিক নাটকের বিষয় কিভাবে নির্মাণ করতে হয়। শুধুমাত্র সংস্কৃত থেকে কপি পেস্ট করলেই নাটক লেখা হয় না, সেটা মধুসূদন প্রুফ করে দিয়েছে। কিন্তু দীনবন্ধু দেখিয়ে দিলেন না, পুরাণ নয়, নাটকের বিষয় হবে আমাদের চোখের সামনে দেখা ঘটনা। তাই তিনি সমকালীন নীল বিদ্রোহের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার বিষয় করে নাটক লিখলেন। তার বিখ্যাত নাটক হলো নীল দর্পণ। পরবর্তীকালে যখন নাট্য মঞ্চ তৈরি হলো, নাট্যালয় যখন তৈরি হলো, ন্যাশনাল থিয়েটার যখন প্রতিষ্ঠিত হচ্ছে 1872-তে ডিসেম্বর মাসে, তখন এই নাটকটি দিয়ে অভিনয় শুরু হচ্ছে। এই নাটকটির প্রথম অভিনয় দিয়ে কিন্তু ন্যাশনাল থিয়েটারের মানে সূত্রপাত বা পথ চলা শুরু হচ্ছে। বঙ্কিমচন্দ্রের যেমন নাটক উপন্যাসের একটা দিকপাল ব্যক্তিত্ব, বাংলা নাটকের বিচারের ক্ষেত্রে কিন্তু আমরা যাদের নাম উল্লেখ করব, তাদের মধ্যে কিন্তু মধুসূদন প্রথমেই রাখবো, যে যিনি বললাম যে কায়া নির্মাণ করেছেন। এই কায়া নির্মাণের পথকে যারা এগিয়ে নিয়ে গেছেন, তাদের মধ্যে যিনি আছেন দীনবন্ধু মিত্র। তিনি একটু অন্য ধরনের নাটক লিখেছিলেন, যার নাটকের বিষয় হচ্ছে সমাজ থেকে গ্রহণ করা, কোনো পুরাণ থেকে নয়। তার বিখ্যাত সদর একাদশী আমরা দেখি, সেখানেও পাশ্চাত্য শিক্ষিত যে সমস্ত নবযুবক, তাদের যে রুচিভ্রম, তাদের যে জীবনের যে কদর্যতা, তাদের যে অধঃপতিত জীবনের ছবি কিন্তু তুলে ধরেছে। জামাই বাড়ি নাটকের মধ্যে কিন্তু আমরা সেই একদম আমাদের বাস্তব জীবনের গল্প পাচ্ছি, কিন্তু শর্মিষ্ঠার মধ্যে মধুসূদন পাই। তো মধুসূদন পুরাণকে নতুনভাবে নির্মাণ করেছেন এবং দীনবন্ধু মিত্র সমকালীন সমাজের ঘটনাকে কেন্দ্র করে নাটক লেখার চেষ্টা করেছেন। বলেছিলাম মধুসূদনের যে ধারা, পৌরাণিক নাটক লেখার যে ধারা, এই ধারাকে যিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে, তাদের মধ্যে মনমোহন বসু খুব গুরুত্বপূর্ণ। মনমোহন বসু নাটকের নাম হচ্ছে, আমরা যদি দেখি যে রামের অধিবাস, তার বা রামাভিষেক নাটক আছে, হরিশ্চন্দ্র নাটক, রাসলীলা, এই সমস্ত নাটকগুলোর মধ্য দিয়ে তিনি মূলত ভারতীয় পুরাণ, ভারতীয় ভাবনা, ভারতীয় ঐতিহ্য, এইগুলোর কথা বলেছেন, বাঙালিকে নতুন করে জাগিয়ে তোলার কথা বলেছেন। এছাড়াও বেশ কিছু প্রতিবাদী নাটক সেই সময় লেখা হয়েছিল। প্রতিবাদী নাটক লেখা হয়েছিল মূলত ব্রিটিশ সরকারের যে চক্রান্ত, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে একটা একটা গোষ্ঠী বদ্ধ যে প্রতিবাদ, সেই প্রতিবাদ করার জন্য কিন্তু তারা একটা হয়ে নাটক লিখেছিলেন। পরবর্তীকালে সেই নাটকগুলো যখন অভিনয় হচ্ছে, প্রতি মুহূর্তে ব্রিটিশ সরকারের যে রোষানলের মধ্যে পড়তে হয়েছে। সেই সমস্ত নাটকগুলোর মধ্যে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে উপেন্দ্রনাথ দাস। তার শরৎ সরোজিনী নাটক, সুরেন্দ্র বিনোদিনী নাটক, এই নাটকগুলো আসলে ব্রিটিশ সরকারের বিরোধিতা করে। এই সমস্ত নাটকগুলোতে প্রতিবাদ দেখানো হয়েছে। নাটক সবসময় প্রতিবাদের একটা ভাষা হয়ে ওঠে। এইটা কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি, নাটক কিন্তু অনেক বেশি প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। কবিতা যেমন প্রতিবাদের ভাষা হয়েছিল, একটা সময় নাটকও কিন্তু প্রতিবাদের ভাষা হয়েছে। এই সমস্ত নাটকগুলোতে মূলত ইংরেজদের বিরোধিতা করা হয়েছিল এবং বারবার ইংরেজরা কিন্তু সেই সমস্ত জায়গায়, যে সমস্ত থিয়েটারে এই সব নাটকগুলো অভিনয় হচ্ছিল, তারা ব্যান করে দেয় এবং সেখান থেকেই কিন্তু 1876 সালে নাট্য নিয়ন্ত্রণ আইন পাস করে দেয়। তারপরে নাটক কিভাবে হতে হবে, নাটকের কি কি থাকা চলবে আর কি কি থাকা চলবে না, কারণ যে গুরুত্বপূর্ণ যে ইংরেজ বিরোধিতা থাকা
চলবে না। এই যে বিল, শিল্পকে আটকে রেখে দেওয়া, শিল্পের যে ব্যারিকেড করে দেওয়া, যে তার বলা বন্ধ করে দেওয়া, প্রতিবাদের স্বরকে বন্ধ করে দেওয়া যে প্রচেষ্টা সেই সময় হয়েছিল, সেখান থেকে কিন্তু 1876 সালে নাট্য আইন পাস হয়। এর মূল কারণ সেটা হচ্ছে কিন্তু ওই উপেন্দ্রনাথ দাশের নাটক। পরবর্তীকালে যারা আরো বেশ কিছু ভার্সেটাইল নাট্যকার আমরা পাবো, তাদের মধ্যে রাজকৃষ্ণ রায়কে পাবো। রাজকৃষ্ণ রায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। বাংলা নাটকের মধ্যে আমরা ফরাসি আনাকে পাবো। ফরাসি আনা মানে ফরাসি নাটকের বাংলা অনুবাদ করে তিনি জনপ্রিয় হয়েছিলেন ঠাকুরবাড়ির ছেলে। তিনি হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ওনাদের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি মূলত ফরাসি নাটকের অনুবাদ করেছিলেন। তার পূর্বিক্রম নাটক, তার সরোজিনী, তার অশ্রুমতি, এই সমস্ত নাটকগুলো তার মৌলিক নাটক। এছাড়াও তিনি বেশ কিছু প্রহসনগুলো তিনি করেছেন। দায়ে পড়ে তার হিতে বিপরীত, এই সমস্ত রচনাগুলো ছাড়াও তিনি বেশ কিছু মৌলিক নাটক লিখেছিলেন, যেগুলো মলিয়রের কাছ থেকে, ফরাসি নাট্যকার মলিয়র, বিখ্যাত একজন নাট্যকার ফরাসি, সেই মলিয়রের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নাটক করেছিলেন। তাই বাংলা নাটকের ক্ষেত্রে যে ফরাসি ভাবনা, ফরাসি চিন্তা ভাবনা বা পাশ্চাত্য ভাবনাকে নাটকের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছিলেন মধুসূদনের পরে তিনি হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ। তাই বাংলার মধ্যে পার্সিয়ানা, বাংলার মধ্যে যে যে ফরাসিয়ানা, সেই ফরাসিয়ানার একটা পথিকৃত ব্যক্তিত্ব। এরপরে আমরা পাবো গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন নাটকের ক্ষেত্রে যে তিনি শুধুমাত্র নাট্যকার, শুধু নাটক লিখেছেন এমন নয়, তিনি প্রথম ছিলেন নট মানে নাট্য অভিনেতা, তারপরে তিনি নাট্যকার, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক, অর্থাৎ একজন নাটকের একজন দক্ষ পণ্ডিত ব্যক্তি যদি আমরা বলতে পারি, তাহলে তিনি হচ্ছেন গিরিশচন্দ্র। তিনি অ্যাজ এ ব্যক্তি হিসাবে তিনি নাটকে অভিনয় করেছেন। তিনি একটা মঞ্চের মধ্যে কি থাকে কি না থাকে সেটা কিন্তু তিনি জানেন, কিন্তু বাকিরা কিন্তু সেইভাবে অভিনয় করেননি। অনুষ্ঠান কিন্তু নাটকের মধ্যে অভিনয় করেন, নাটক দেখেছেন, দীনবন্ধু নাটকে অভিনয় করেননি, দেখেছেন। জ্যোতিরিন্দ্রনাথ যদিও একটা ঘরোয়া নাটকে অভিনয় করেছেন, কিন্তু গিরিশচন্দ্র ঘোষের মতো নয়। গিরিশচন্দ্র ঘোষ একজন ভার্সেটাইল ব্যক্তিত্ব। বাংলা নাটকের ক্ষেত্রে বাগবাজারে তার বিখ্যাত বাগবাজারের বাড়িতে তার জন্ম। তিনি বিভিন্ন ধরনের নাটক লিখেছেন। তিনি মূলত যে নাটকগুলো লিখেছিলেন সেগুলো হচ্ছে প্রত্যেকটা অভিনয়ের জন্য। অভিনয়ের জন্য মানে হচ্ছে পারফর্মিং আর্ট। নাটক একটি পারফর্মিং আর্ট। নাটককে দৃশ্যকাব্য বলা হয় সংস্কৃততে, এবং এই যে দৃশ্যকাব্যের পাশাপাশি তিনি একটি যে নতুন জায়গা দেখিয়েছিলেন, সেটা হচ্ছে অনেক ধরনের বাংলা নাটক লেখার চেষ্টা করেছেন। তার নাটকের মধ্যে পারিবারিক প্রসঙ্গ আছে, তার নাটকের মধ্যে ভক্তি আছে, ভক্তিমূলক নাটক লিখছেন, খুব গুরুত্বপূর্ণ। তার নাটকের মধ্যে পুরাণের প্রসঙ্গ আছে, তার নাটকের মধ্যে রাজনৈতিক প্রসঙ্গ আছে, ঐতিহাসিক বিষয় আছে, নীতিনাট্য লিখছেন, অর্থাৎ গানের আকারে তিনি নাটক লিখছেন, এবং প্রহসন লিখছেন। অর্থাৎ মানে বারবার বললাম যে গিরিশচন্দ্র বাংলা নাটকের একবারে যাকে বলা যায় কিং, বাংলা নাটকের একজন রাজা বলা যেতে পারে। তার নাটকের যে ধরন, প্রতি মুহূর্তে নিজেকে তিনি আপডেট করেছেন এবং এত দ্রুত গতিতে পারফর্মের জন্য তিনি নাটক লিখেছেন, সেটা আমাদের খুব অবাক করে। তার জনপ্রিয়তা দুটো জায়গাতে, তিনি অনেক ধরনের নাটক লিখেছেন, কিন্তু তাকে আমরা মনে রাখবো দুটো জায়গাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভক্তিমূলক বা পৌরাণিক নাটক, অর্থাৎ পুরাণের বিষয়গুলোকে নিয়ে, রাম সীতা ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে তিনি নিজের মনের মতন করে নাটকগুলোকে নির্মাণ করেছেন, যে নাটকগুলো সহজে পারফর্ম করা যায়। পারফর্মের জন্য তিনি নির্মাণ করেছেন, সেগুলোকে আমরা পৌরাণিক বা ভক্তিমূলক নাটক বলতে পারি। এবং এছাড়া তার আরেকটি কৃতিত্ব, সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক, অর্থাৎ রাজনৈতিক চেতনা সমৃদ্ধ ঐতিহাসিক নাটক। সেখানে ঐতিহাসিক নাটকে তিনি যে সমস্ত চরিত্রগুলোকে এনেছিলেন, যে সমস্ত চরিত্রগুলোর মধ্যে সিরাজদৌল্লা আসছে, মীর কাসিম আসছে, ছত্রপতি শিবাজী আসছে, অশোক আসছে, এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে দিয়ে যেন বাঙালি জাতি ইংরেজের যে বর্ষতা, সেই বর্ষতা যেন স্বীকার করে ফেলেছিল, ইংরেজদের ইয়েতে যেন প্রতি মুহূর্তে তারা যেন আটকে পড়েছিল, তাদের মধ্যে স্বাধীন চেতনাগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, সেই হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখার জন্য, হারিয়ে যাওয়াটাকে রক্ষা করার জন্য
তিনি এই নাটকগুলো লিখেছিলেন। অর্থাৎ বাঙালিকে নতুন ভাবে জাগিয়ে তোলার জন্য তিনি ঐতিহাসিক নাটকগুলো লিখেছিলেন। আর তিনি ইয়ে কেন লিখলেন, পৌরাণিক নাটক কেন লিখলেন না, কারণ সেই সময় বাঙালি কিন্তু অধঃপতনে যেতে হচ্ছিল, অর্থাৎ বাঙালি জাতির একটা পতন ঘটছিল ইংরেজ অনুকরণ করতে গিয়ে। মদ্যপ অবস্থায় বাঙালি যুব সমাজ যেন রসতলে চলে যাচ্ছে, সেই যুব সমাজকে বাঁচানোর জন্য, সেই যুব সমাজকে একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য, একটা দিক দেখিয়ে দেওয়ার জন্য যে এই বাংলাতে আমরা বাস করি, যে বাংলা একসময় রাম পিতার কথা বলছে, যে বাংলাতে দুষ্টের দমন করেছিলেন, রাবণ বধ হয়েছিল, যেখানে রাম বনবাস গিয়েছিলেন, স্যাক্রিফাইস লাইফস্টাইলের কথা বলছে। এইভাবে বঙ্কিমচন্দ্রের এইভাবে গিরিশচন্দ্র বাংলা নাটকে নতুন দিক নির্মাণ করেন। এবং পরবর্তীকালে নাট্যকার হিসেবে আমরা মনে রাখবো তিনি হচ্ছেন রসরাজ অমৃতলাল বসু। রসরাজ অমৃতলাল বসু, অমৃতলাল বসুর নাটকে যে ভাব আমরা দেখি সেটা হচ্ছে পৌরাণিক, ঐতিহাসিক এবং পারিবারিক। তার কৌশল আমাদের খুব মন ছুঁয়ে যায়, খুব সুন্দর মজার ছলে তিনি লিখেছিলেন। একজন কমেডিয়ান বলা যেতে পারে অমৃতলাল বসু, একজন কমেডিয়ান। অতি অদ্ভুত সহজ সরল ভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, কৌতুক পরিবেশন করতেন। বুদ্ধির যে বৃত্ততা, ভাষার যে ব্যবহার, বাকরীতি, কোনটাতে চাতুরী মেশানো শব্দ ব্যবহার, এই সমস্ত গুলো দিক থেকে তিনি অনেক এগিয়ে গেছেন। অর্থাৎ তীব্র ব্যঙ্গ, আক্রমণ, তার মধ্যে হাস্যরস পরিবেশন করাটা কিন্তু সহজ বিষয় নয়। অমৃতলাল বসু কিন্তু সেই জায়গাটাতে সফল হয়েছে। অমৃতলাল বসুর কৌশলগুলো যেমন কৌশল হয়ে সফল হয়েছে, তেমনি বিদ্রুপ, অর্থাৎ ঠিক ঘা দেওয়া একটা রচনা। তার খাস দখল বিখ্যাত রচনা অমৃতলাল বসু, নবযৌবন বিখ্যাত রচনা। এরপরে অমৃতলাল বসুর পরে ঐতিহাসিক নাটকের একজন শ্রেষ্ঠ রচয়িতা হিসেবে আমরা মনে রাখবো তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। ঐতিহাসিক নাটকের রচয়িতা হিসেবে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের কথা পাবো। দ্বিজেন্দ্রলাল রায় বাংলার একজন অন্যতম শ্রেষ্ঠ নাটকের। গিরিশচন্দ্রের পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলোর ধরন কিন্তু অনেক, যেটা আমরা গিরিশচন্দ্রের ক্ষেত্রে দেখেছিলাম যে ভার্সেটাইল, অনেক ধরনের তিনি নাটক লিখেছিলেন। পৌরাণিক নাটক, সামাজিক নাটক, প্রহসনমূলক নাটক এবং ঐতিহাসিক নাটক তো আছেই। তার শ্রেষ্ঠত্ব, অনেক ধরনের নাটক তিনি লিখেছেন, তার শ্রেষ্ঠত্ব কিন্তু ঐতিহাসিক নাটক। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। তিনি যে ঐতিহাসিক নাটকগুলো লিখেছিলেন তার সংলাপ কিন্তু খুব জনপ্রিয়, অর্থাৎ সাধারণ মানুষের মনের মধ্যে সেই সংলাপ হৃদয়কে যেন স্পর্শ করেছিল। তার নাটকের নামগুলো যদি দেখি আমরা, তারাবাই, রানা প্রতাপ সিংহ, নেবার পতন, দুর্গা দাস, চন্দ্রগুপ্ত, শাহজাহান, এই সমস্ত নামে তিনি নাটকগুলো লিখেছিলেন, যেগুলো সব লাইমলাইটে থাকা এক একজন ব্যক্তিত্ব। বাঙালি জাতি যারা বাঙালি জাতিকে হারিয়ে যাওয়া বাঙালি জাতিকে লড়াই করতে ভুলে যাওয়া বাঙালি জাতিকে পুনরায় জাগিয়ে তোলার জন্য তিনি এই সমস্ত চরিত্রগুলো এনেছেন। যে সমস্ত নাটকগুলোতে ভক্তিভাবের কোনো প্রাবল্য নেই, অতি আধুনিক বাস্তব পরিপ্রেক্ষিতে তিনি এই সমস্ত নাটকগুলো নির্মাণ করেছেন। তবে তার শ্রেষ্ঠত্ব, তার সংলাপ ব্যবহার, শব্দ, ছন্দ, চরিত্র সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ঐতিহাসিক নাটকগুলো শ্রেষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও তিনি পৌরাণিক নাটক লিখেছিলেন, সীতা, পাষাণী, বিশ্ব পুরাণের বিভিন্ন কাহিনীগুলোকে তিনি পৌরাণিক নাটক লিখেছিলেন। এছাড়াও তিনি প্রহসনও লিখেছেন, অর্থাৎ জনপ্রিয়তার একটা জায়গায় লিখেছেন অনেক কিছু, কিন্তু শ্রেষ্ঠত্ব কিন্তু তার দ্বিজেন্দ্রলাল রায়ের, সেটা হচ্ছে ঐতিহাসিক নাটকে। আর গিরিশচন্দ্রের শ্রেষ্ঠত্ব কিন্তু পৌরাণিক ও ভক্তিমূলক। গিরিশচন্দ্রের আর দ্বিজেন্দ্র রায় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এছাড়াও ঐতিহাসিক, পৌরাণিক ও গীতিনাট্যের একজন জনপ্রিয় কবি হচ্ছেন ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ তিনিও একজন সেই সমকালীন একজন নাট্যকার। তিনি একজন অধ্যাপক ছিলেন এবং তার সাথে সাথে তিনি নাট্য চর্চা করতেন। বেশি দিন তিনি বাঁচেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রচুর নাটক লিখেছিলেন। তার নাটকগুলো খুব কবিত্বপূর্ণ, অর্থাৎ তিনি একজন খুব ভালো কবি ছিলেন। তার একটা কবিত্বের ছাপ কিন্তু তার নাটকের মধ্যে পাওয়া যায়। পৌরাণিক নাটক লিখেছেন, ঐতিহাসিক নাটক লিখেছেন এবং গীতি নাটক লিখেছেন এবং কাল্পনিক নাটক লিখেছেন। অর্থাৎ তার নাটকের মধ্যে কিন্তু আমরা পুরাণের প্রসঙ্গ পাচ্ছি, যেমন পৌরাণিক বিভিন্ন চরিত্রের কথা আমরা পাবো,
সীতা সাবিত্রী ইত্যাদির কথা আমরা পাবো। আমরা আহ, আমরা পাবো ঐতিহাসিক নাটকের মধ্যে চাঁদ বিবির কথা, পলাশীর যে প্রায়শ্চিত্ত, সে সমস্ত কথা পাবো আমরা। শাহজাহানের কথা পাবো। গীতিনাট্য, গীতিনাট্য মানেটা হচ্ছে যে নাটক গানের আকারে লেখা। গীতিনাট্য, গীতি মানে হচ্ছে গান, নাট্য মানে হচ্ছে নাটক। যে নাটক গানের আকারে লেখা, শুরু থেকে শেষ পর্যন্ত যে নাটক গানের আকারে লেখা, তাকে গীতিনাটক বলা হয়। ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদের আলিবাবা, জুলিয়া, সপ্তম প্রতিমা, কলি, এই সমস্ত নাটকগুলোকে আমরা গীতিনাট্যের দলে ফেলতে পারি। ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ যে সমস্ত নাটকগুলো লিখেছিলেন তার গল্পের প্লট নির্বাচন খুব সুন্দর। ভক্তি রসের তিনি একটা বন্যা বইয়ে দিয়েছিলেন বলা যেতে পারে নাটকের ক্ষেত্রে, যেগুলো দর্শকের কাছে খুব প্রভাব ফেলেছিল, দর্শকের কাছে এন্টারটেনমেন্ট, বিনোদনের একটা মাধ্যম হয়েছিল। তাই নাট্যরচয়িতাদের মধ্যে ক্ষীরপ্রসাদ রবীন্দ্রনাথের অনুসরণ করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তবে দ্বিজেন্দ্র রায়ের প্রভাব পড়ে তার ক্ষীরপ্রসাদের নাটকে তিনি খুব একটা সংলাপ ঠিকঠাক করতে পারেননি। সংলাপের দিকে দ্বিজেন্দ্রলাল অনেক বেশি উন্নত ছিলেন। এইভাবে আমরা কিন্তু 19 শতকের ইতিহাসে যে বাংলা নাটকের যে ধরন চলছিল, বাংলা নাটকের যে প্রতি মুহূর্তে বাঁধ বদল করছিল, সেই জায়গাটা আমরা আলোচনা করলাম। আমরা দেখে নিলাম এটাই যে প্রথম নাটক সার্থক বাংলা নাট্যকার হিসাবে যিনি আসছেন তিনি হচ্ছেন মধুসূদন। তার আগেও যারা নাটক লেখার চেষ্টা করছেন তিনি ঋষিগুপ্ত, তারপর শিকদার, রামনারায়ণ চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ এবং উমেশচন্দ্র মিত্রের কথা পাবো। উমেশচন্দ্র মিত্র যিনি প্রতিবাদী নাটক লিখেছিলেন, নাটকের সঙ্গে প্রতিবাদকে তিনি সম্পৃক্ত করে দিয়েছিলেন। তার কারণের জন্যই বারবার নাটকের তার বন্ধ করে দেওয়া হয়েছিল। 1876-এ তার নাটকের এই থেকেই মূলত আমাদের নাট্য নিয়ন্ত্রণ আইন চালু হচ্ছে। এরপর আমরা মধুসূদনের কথা পাচ্ছি। মধুসূদন প্রথম স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে বাংলা নাটক কেমন হবে, যদিও সেই নাটক ছিল পৌরাণিক, সেই পৌরাণিক নাটকের বাইরে বেরিয়ে তিনি পরবর্তীকালে নাটক লিখছেন দীনবন্ধু, যিনি বিষয় নির্বাচন করতে কোথা থেকে, সমাজ থেকে। তার নাটক হচ্ছে নীলদর্পণ, এই সমস্ত নাটকের বিষয়গুলো তিনি নির্বাচন করছেন সমাজ থেকে। এবং মধুসূদনের যে ধারা, মধুসূদনের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন যারা, মনমোহন বসু এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমি বললাম উপেন্দ্রনাথ দাস কিন্তু প্রতিবাদী নাটকের একটা ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। রাজকৃষ্ণ রায় ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ফরাসি নাটকের বাংলা অনুবাদ করেছিলেন, অর্থাৎ মলিওরের যে সমস্ত ফরাসি নাটক, সেই সমস্ত ফরাসি নাটকের অনুবাদ করে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে এরপরে যে ব্যক্তিটার নাম আলোচনা করেছি সেটা হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষ। তিনি একাধারে নট, নাট্যকার, নাট্য অভিনেতা, নাট্য প্রযোজক, নাট্য পরিচালক, নাটকের সমস্ত নাটকের ফাদার অফ দা ইন্ডিয়ান থিয়েটার, সেটা হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষ। তার বিভিন্ন ধরনের তিনি নাটক লিখেছিলেন, মূলত দর্শকের মনোরঞ্জনের জন্য তিনি নাটক লিখেছেন। তার নাটকগুলোর মধ্যে যেটা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটক, এর জন্য তিনি স্মরণীয়তার দাবি রাখছেন। গিরিশ চন্দ্রের পরে যিনি লিখছেন রসরাজ অমৃতলাল বসু। অমৃতলাল বসু যে নাটক লিখছেন সে নাটক কমেডি নাটক, হাস্যরসাত্মক নাটক লিখছেন তিনি। দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ও কিন্তু গিরিশ চন্দ্রের মতো অনেক ভ্যারাইটিস নাটক লিখেছেন, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব কিন্তু তার ঐতিহাসিক নাটকের জন্য। এবং ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদকে আমরা পাবো। ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ একই সঙ্গে ঐতিহাসিক, পৌরাণিক এবং গীতিনাট্য, বিশেষত তার গীতিনাট্য অর্থাৎ গানের আকারে লেখা নাটক রচনায় তিনি নিজেদের ভূমিকা নিয়েছেন। এইভাবে দেখা যায় যে 19 শতকে নাটকের যে ধারা, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, এই যে ধারা, এবং কমেডি নাটক, হাস্যরসাত্মক নাটক, এই যে ধারা কিন্তু গীতি নাটক, এই সমস্ত ধারা কিন্তু 19 শতকে বহমান ছিল। এবং 19 শতকের এই জায়গায় গিয়ে আমরা কিন্তু আরো বেশ কিছু সংবাদপত্রের কথা পাবো। যেমন আমরা 19 শতকের প্রথম দিকে সংবাদপত্র পেয়েছিলাম, 19 শতকের দ্বিতীয় দিকেও বেশ কিছু সংবাদপত্র পাবো। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা। এই সমস্ত পত্র-পত্রিকার হাত ধরে কিন্তু বহু সাহিত্যিক বাংলা সাহিত্যে পদার্পণ করেছেন, এবং প্রত্যেকটা পত্রিকার এক একটা উদ্দেশ্য ছিল। পত্রিকাগুলোর মধ্যে সোমপ্রকাশ আসছে, পত্রিকাগুলোর মধ্যে রহস্য সন্দর্ভে আসছে, অবোধবন্ধু, বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন, এবং এই বঙ্গদর্শন পত্রিকায় বহু সাহিত্যিক বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু লিখেছেন। বঙ্গদর্শন পত্রিকা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়, রবীন্দ্রনাথ নতুন করে সেটা শুরু করেন, যেটাকে নবপর্যায় বঙ্গদর্শন বলা হচ্ছে। এছাড়া প্রচার পত্রিকা আছে। প্রচার পত্রিকা মূলত হিন্দু ধর্মের মুখপত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রচার পত্রিকা অক্ষয়চন্দ্রের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা, মাসিক পত্রিকা
পত্রিকা সেটা হচ্ছে নবজীবন। নবজীবন খুব অল্প দিন থাকলো। নবজীবন নাটকের মধ্যে রামেন্দ্র সিং থেকে শুরু করে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র হেমচন্দ্রের মতো রচনা মানে সাহিত্যিক রচনাও কিন্তু সেখানে প্রকাশিত হয়েছে। বঙ্কিমচন্দ্র সম্পাদনায় যখন বঙ্গদর্শন বন্ধ হয়ে যাচ্ছে, তারপর ঠাকুরবাড়িতে অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই পত্রিকা বেরোচ্ছে, যার উৎসাহে কিন্তু যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আমরা নাটকের ক্ষেত্রে তার নাম আমরা দেখেছিলাম। এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনাতে প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকা। পরবর্তীকালে ভারতী পত্রিকা বিভিন্ন জন সম্পাদনায় করেছেন, কখনো স্বর্ণকুমারী দেবী, কখনো সরলা দেবী, কখনো হিরণময়ী দেবী, বহুজন সম্পাদনা করেছেন। ঠাকুরবাড়ি থেকে একই সঙ্গে প্রকাশিত হচ্ছে সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তিনি প্রকাশ করছেন মাসিক পত্রিকার নাম হচ্ছে বালক। বালক পত্রিকা মূলত ছোটদের জন্য, নাম শুনে আমরা বুঝতে পারছি মূলত ছোটদের জন্য কিন্তু এই পত্রিকা তিনি শুরু করছেন। অন্যদিকে সুধীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ি থেকে আরেকটি প্রকাশিত পত্রিকা হচ্ছে সাধনা পত্রিকা। সেই পত্রিকা রবীন্দ্রনাথের একাধিক প্রবন্ধ তিনি সেখানে লিখেছেন সাধনা পত্রিকাতে। বঙ্গবাসী পত্রিকা প্রকাশিত হয়েছে হিন্দু সমাজের মুখপত্র হিসেবে বঙ্গবাসী পত্রিকা প্রকাশিত হয়েছে একটা সময়। হিতবাদী পত্রিকা, হিতবাদী পত্রিকাতে বঙ্কিমচন্দ্র বহু কবিতা বহু গল্প তিনি লিখেছেন হিতবাদী পত্রিকায়, যেমন পোস্টমাস্টার দিনা পাওনা গিন্নি, এই সমস্ত কবিতা, এই সমস্ত মানে গল্পগুলো হিতবাদীতে প্রকাশিত হয়েছে, যেটা ঠাকুরবাড়ি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। জন্মভূমি পত্রিকা আছে, মামাবধূ পত্রিকা মূলত নারীদের জন্য প্রকাশিত পত্রিকা। এটা একটি সভা, মামাবধূ একটি সভা, সেই সভার একটি মানে বলা যেতে পারে প্রচারপত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এবং মুখপত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্তঃপুরে নারীদের জন্য কিন্তু এই পত্রিকা কিন্তু প্রকাশ করা হয়। এইভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 19 শতকে বাংলা সাহিত্যে, বাংলা গদ্যের যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধির পথকে এগিয়ে নিয়ে গেছিলেন যে সমস্ত ব্যক্তিরা, তাদের সাথে সাথে কিন্তু বেশ কিছু তাদের সম্পাদনায় প্রকাশিত পত্র-পত্রিকা আছে, যে সমস্ত পত্র-পত্রিকার হাত ধরে একাধিক নবীন সাহিত্যিকদের বাংলায় পথ চলা শুরু হয়েছে। এইভাবে আমরা আজকে এই পার্ট মানে আমাদের যে ক্লাসের আজকের 19 শতকের প্রথম দুটো ভাগ কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই পেপারের যে অংশটা বাকি থেকে যাচ্ছে সেই অংশটা কিন্তু আমরা কমপ্লিট করব। প্রত্যেকে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।